আজকের এপিসোডের শুরুতে আমি আপনাদেরকে আমাদের যে নতুন সেগমেন্ট ইমেল, যেখানে আমি মানুষ তাদের বর্তমান কোনো সমস্যার কথা লিখে পাঠায়, আমি সেরকমই একটা ইমেল পড়ে আজকের এপিসোডটা শুরু করছি এবং এরপরে থাকবে আজকের মূল ঘটনা। তো আপনারা তো জানেনই যে এই সেগমেন্টে যারা ইমেলগুলো পাঠায়, যেহেতু তাদের কারেন্ট কোনো সমস্যা নিয়ে তারা কথা বলেন, তো সেই জন্য আমি তাদের আসল নামটা বলি না। তো আজকের এই ইমেল সেগমেন্টে যে ইমেলটা এখন আমি পড়ব, সেই ইমেলটা যিনি করেছেন তিনি একজন ভদ্রমহিলা। তিনি জানিয়েছেন যে তিনি আমাদের চ্যানেলের ঘটনা বহুদিন থেকে শোনেন, খুব ভালো লাগে। অবশ্যই তার জন্য ওনাকে থ্যাংক ইউ জানাই। তো উনি যেটার জন্য ইমেল করেছেন সেটা হলো ওনার ভাইয়ের জন্য মেয়ে দেখা শুরু হয়েছে প্রায় আজ থেকে 4-5 বছর আগে। ওনার ভাই রেলে কর্মরত, আসামে উনি চাকরি করেন ওনার ভাই, মানে আসামে আর কি পোস্টিং। তো বিগত 4-5 বছর ধরে ওনার ভাইয়ের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে। এবার আপনারাও হয়তো বুঝতেই পারছেন যে রেলে চাকরি করে, সরকারি চাকরি। তো বিয়ের ক্ষেত্রে এই সরকারি চাকরির কিন্তু আজও কিছুটা অগ্রাধিকার আছে। অনেক মেয়ের বাড়ির লোকই মনে করে যে যেহেতু সরকারি চাকরি অনেক বেশি স্টেবল, তো সেক্ষেত্রে এরকম একটি ছেলের সাথে বিয়ে দেওয়া মানে অবশ্যই তাদের মেয়ের একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি তার হাজব্যান্ডের থাকবে। এবং ওনারাও সেরকমই ভেবেছিল যে ঠিক আছে, ভাই ভালো চাকরি বাকরি করে। তো আজ থেকে 5 বছর আগে ওনার ভাই চাকরিটা পায় এবং চাকরি পাওয়ার সাথে সাথেই কিন্তু মানে তার আগে ওনার ভাই প্রাইভেট একটা কোম্পানিতে চাকরি করতেন। তো চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় মেয়ে দেখা শুরু হয়। তো সেই থেকে মেয়ে দেখা চলছে, এই 4-5 বছর হয়ে গেল। কিন্তু উনি যে সমস্যাটার কথা লিখেছেন যে জানি না ম্যাডাম কেন আমার ভাইয়ের মানে পাকা কথা হয়ে যাচ্ছে, মানে বিয়ের ক্ষেত্রে দুপক্ষেরই ছেলে পক্ষেরও মেয়ে পক্ষকে পছন্দ হচ্ছে, মেয়ে পক্ষেরও ছেলেকে, ছেলের বাড়ির লোককে, সবাইকে পছন্দ হচ্ছে, কিন্তু কেন জানি না সেই মানে পছন্দ হওয়াটা পাকা কথা অবধিও কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে গেলেও সেটা বিয়ের ক্ষেত্রে মানে এই ডেট ফিক্স হওয়া, বিয়ের যে পরিণতি পাওয়া, সেটা কোনোভাবেই হচ্ছে না, কোনো না কোনো রিজনে ভেঙে যাচ্ছে। এবার দেখুন, সম্বন্ধ হওয়ার ক্ষেত্রে 5-6 জনের সাথে কথা হয়, তারপরে ফাইনালাইজ হয়, কারোর সাথে হয়তো ব্যাপারটা আরও মনে হয় যে না এই ফ্যামিলিটাই ঠিকঠাক, এর সাথেই আমরা পাকা কথা বলবো, তারপরে বিয়ে স্থির হয়। এটা তো খুব স্বাভাবিক বিষয়। কিন্তু উনি যেটা লিখেছেন যে সমস্যাটা হলো যে এই এতগুলো বছর ধরে, প্রায় 5 বছর ধরে, মানে কোনো না কোনো কারণে ওনার ভাইয়ের মানে পাকা কথা হয়ে গিয়েও সেই কথা ভেস্তে যাচ্ছে। মানে উনি লিখেছেন যে একটি মেয়েকে খুব পছন্দ হয়, ওনার ভাইয়েরও খুব পছন্দ হয় এবং মেয়েটিরও ওনার ভাইকে বেশ ভালো লাগে, পছন্দ হয়। দুজনে প্রায় মাস 3-4 ফোনে কথাও বলে, সব কিছু ঠিকঠাক ছিল। বাড়ির লোক ভেবেছে যে ঠিক আছে এই মেয়েটির সাথেই ওনার ভাইয়ের বিয়ে হবে। 2 বাড়ি থেকেও খুব খুশি, পাকা কথাও হয়ে যায়, ইভেন ডেট পর্যন্ত মোটামুটি একটা ফাইনাল হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই মেয়েটি বেঁকে বসে, মেয়েটি বলে না আমি বিয়ে করব না। তো মানে ওনার বাড়ির লোকেরা, ইভেন ওনার ভাই নিজেও মেয়েটিকে আর কি বারবার জিজ্ঞেস করেছে যে কী সমস্যা, তুমি যদি খুলে না বলো তাহলে আমি বুঝবো কী করে। এমনও তো হতে পারে যে তুমি যে জিনিসটার জন্য বিয়েটা ভাঙতে চাইছো সেটা হয়তো খুব সামান্য একটা বিষয়, আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি কথা বলে। বাট মেয়েটি কিছু বলেও না, জাস্ট সম্পর্কটা ভেঙে দিয়ে, মানে বিয়ের কথাবার্তা ভেঙে দিয়ে বিষয়টা শেষ করে দেয়। এরপরে মানে জানাচ্ছি বলে মেয়ের বাড়ির লোক আর কোনো কথা জানায় না, সেসব তো আছেই। তারপরে একটি মেয়েকে খুব পছন্দ হয় ওনার ভাইয়ের, মানে মেয়েটির ওনার ভাইকে ভীষণ ভালো লাগে। যেদিন পাকা কথা হবে সেদিন মেয়েটি ফোন করে ওনার ভাইকে বলে যে তুমি তো সরকারি চাকরি করো, আমি তো একটা প্রাইভেট ছোটো জায়গায় চাকরি করি। তো ওনার ভাই বলেছে যে ঠিক আছে, এটা কোনো সমস্যা নয়। তো তখন হঠাৎ করে বলে যে ঠিক আছে, তুমি তাহলে একটা কাজ করো, এই পাকা কথা হওয়ার আগে তুমি আমাকে 2 লক্ষ টাকা ধার হিসেবে দাও, আমি তোমাকে পরে শোধ দিয়ে দেবো। এবার এই জায়গাটা ওনার ভাইয়ের একটু খটকা লাগে। মেয়েটিকে জিজ্ঞেস করে যে তোমার 2 লক্ষ টাকা কিসের জন্য দরকার। মেয়েটি সেভাবে কিছু বলতে পারে না। মানে ওকে জিজ্ঞেস করে যে তোমার কি ফ্যামিলিতে কোনো সমস্যা আছে, আমি টাকা দেবো, সেটা কোনো ব্যাপার না, কিন্তু তুমি আমাকে বলো। তো মেয়েটি সেভাবে কিছু বলেনি, বলে যে না তুমি তোমার হবু স্ত্রীকে টাকা দিতে চাইছো না, তাহলে তুমি বিয়ের পরে কি করবে, এরকম নানান অজুহাত দেখিয়ে মানে মেয়েটি এমনই করে যে তার বাড়ির লোককে আর আসতেই দেয় না পাকা কথা বলতে। এবং এটা শোনার পরে যিনি ঘটনাটা পাঠিয়েছেন ইমেলটা,
তিনিও দিদি হিসেবে খুব চিন্তিত হয়ে পড়েন। তিনি বলেন যে, "ভালো হয়েছে, মেয়েটা খুব লোভী মেয়ে, এর সাথে তোর সম্পর্ক হয়নি, ভালো হয়েছে। যে এখনই এতগুলো টাকা চাইছে, সে বিয়ের পরে বিভিন্ন আছিরায় আরও তো টাকা পয়সা চাইতে পারে।" তো এরকম করে ওনার ভাইয়ের বিয়ের কথা কিছুতেই এগোচ্ছে না, বিয়ে হওয়া তো দূরের কথা। তো উনি জানিয়েছেন যে, "ম্যাডাম, আপনার কি কোনো কিছু জানা আছে যেটা করলে বা যে ধরনের কোনো পুজো আর্চা হোক বা কোনো একটা জায়গা, সেখানে গিয়ে যদি কিছু করা যায়, পুজো আর্চা করানো যায় বা কিছু করে যাতে আমার ভাইয়ের বিয়েটা হতে পারে। কারণ এখন আমার ভাই এই দিনের পর দিন এই সম্বন্ধ দেখতে যাওয়া বিষয়টাই 4-5 বছর ধরে হতে ওর একটা যেন এসবে বিতৃষ্ণা চলে এসেছে। ও এখন আর মেয়ে দেখতেও যেতে চায় না। ছবি পাঠালেও ও পাঠিয়ে রাখি, ও হয়তো 1 দিন 2 দিন পরে দেখে। ওর ভিতর থেকে এই বিয়ের যে ইচ্ছে, সেটাই যেন আস্তে আস্তে মরে যাচ্ছে। তো ম্যাডাম, আপনি যদি কিছু পারেন তাহলে একটু বলুন, খুব উপকৃত হব। তো প্রথম কথা আমি বলবো, দেখুন, প্রত্যেকটা জিনিসের না একটা নির্দিষ্ট সময় থাকে। এটা কিন্তু সত্যি কথাই। ধরুন কেউ একটা ভালো চাকরি পেয়ে গেল, বা ধরুন কেউ একটা তার একটা গোল থাকলো যে আমি জীবনে এত টাকা রোজগার করে নেবো বা এত টাকা জমিয়ে ফেলবো, তারপরেই আমি বিয়ে করব। তো দেখুন, গোল তো মানুষের থাকতেই পারে, কিন্তু সেই গোলটা ফুলফিল হলেই যে তার বিয়ে হয়ে যাবে বা অন্য কোনো কিছু সে অ্যাচিভ করে ফেলবে বা অন্য কোনো কিছু তার জীবনে হয়ে যাবে, সেটার কিন্তু কোনো মানে নেই। সেটা হয় না আর কি ওইভাবে। অনেকের ক্ষেত্রে হয় হয়তো, বাট সবার ক্ষেত্রেই যে হবে তার কিন্তু কোনো মানে নেই, প্রথম কথা। আর দ্বিতীয় যে কথা, এই বিয়ের বিষয় না একটু চুজি হওয়া উচিত, এবং একটু না ধীরে সুস্থে। আমি বলছি না যে আপনারা বিয়ের সম্বন্ধ দেখবেন না, আপনারা যেমন বিয়ের জন্য সম্বন্ধ দেখছে সেটা দেখতে থাকুন। কিন্তু আমি জানি অনেকগুলো দিন হয়ে গেছে, তাই জন্য হয়তো আপনার ভাইয়ের খারাপ লাগে, এটা খুব স্বাভাবিক, হতেই পারে। আর ওই যে বললেন যে ওনার এই সম্বন্ধ দেখার এই বিষয়টার মধ্যে 2-3টে খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে। একটি মেয়ে নাকি আপনার ভাইকে উল্টোপাল্টা কথা বলে অপমানও করেছে। অবভিয়াসলি আপনার ভাইয়ের খারাপ লেগেছে, এটাই স্বাভাবিক। একটা যে কোনো ভালো ভদ্র ছেলের খারাপ লাগতেই পারে। বা এই যে পাকা কথা বলতে দেওয়ার আগে 2 লক্ষ টাকা মেয়েটি চেয়ে বসেছিল, এটাও কিন্তু খুব একটা ভালো বিষয় নয়। তো আপনার ভাই খুব সঠিক কাজ করেছে যে ওই মেয়েটির সাথে আর কোনো রকম কোনো কনভারসেশনে যায়নি। তো সারা জীবনের ব্যাপার, অবশ্যই দেখে শুনে বুঝে বিয়ের ক্ষেত্রে সিদ্ধান্তটা নেওয়া উচিত। তাতে যদি সবার থেকে একটু বেশি সময় লাগেও, তাতে কোনো লজ্জার কিচ্ছু নেই। আর আপনার ভাই চাকরি করছেন, উনি নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখুন, নিজেকে ঠিক রাখুন, নিজের মানসিক স্বাস্থ্য ঠিক রাখুন, এবং সর্বোপরি ভগবানের উপরে ভরসা রাখুন। ভগবান নিশ্চয়ই ওনার জন্য এমন একজন মানুষকে ঠিক করে রেখেছে যে আপনার ভাইয়ের জন্য একদম পারফেক্ট হবে। হ্যাঁ, হয়তো আপনি বলতে পারেন যে আপনি লিখেছেন যে আপনার ভাই অনেক সময় আপনাদেরকে দুঃখ করে বলে যে, "আমার বন্ধুদের সাথে এখন দেখা করতে ভালো লাগে না, বেশিরভাগ বন্ধুরই বিয়ে হয়ে গেছে, কোনো কোনো বন্ধুর বিয়ে হয়ে তাদের সন্তানাদি হয়ে গেছে।" দেখুন, এটা না খুব চেনা ছবি, জানেন তো। এটার মধ্যে আপনার ভাইকে বলবেন, এটা খুব নর্মাল। 5টা বন্ধু যদি একসাথে থাকে, 5টা বন্ধুরই একই টাইমে বিয়ে হবে, একই টাইমে তাদের ফ্যামিলি লাইফ শুরু হবে, সেটা তো নাও হতে পারে, এটাই স্বাভাবিক। আর যদি কারোর ধরুন একদম যে বয়সে চেয়েছিল সে বয়সে বিয়েটা হয়ে গেল, কিন্তু বিয়ের পরে ঝামেলা হয়ে, অশান্তি হয়ে, ছাড়াছাড়ি হয়ে যাওয়া, সেটা কতটা খারাপ বলুন তো। তার থেকে যদি একটু দেরি হয়, তাতে অসুবিধে কী আছে? আপনারা তো আর হাত গুটিয়ে বসে নেই, আপনারা মেয়ে খুঁজছেন। ওনাকেও বলুন যে একদম মন ছোট না করতে, একদম মনটাকে সতেজ রাখতে, এবং উনি যে দেবতা বা দেবীকে মানেন তার কাছে উনি যেন ওনার মনের কথাটা খুলে বলে। নিশ্চয়ই ভগবান শুনবেন, এবং নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আপনার ভাই, আমি প্রার্থনা করছি আপনার ভাইয়ের যেন খুব তাড়াতাড়ি একজন আদর্শ জীবনসঙ্গী উনি পান, যার সাথে উনি সারা জীবন হেসে খেলে জীবনটা কাটাতে পারবে। তবে আমি এটুকু বলবো, অবশ্যই এখনকার দিনে আমি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই মনে করি যে একটি ছেলেরও একটি মেয়েকে কিন্তু পরখ করে নেওয়া উচিত, দেখা উচিত। কারণ এখন মেয়েদের মধ্যে এত ফ্রড হচ্ছে, আমি এরকম ঘটনাও এই চ্যানেলেই পড়েছি, আপনারা হয়তো অনেকেই জানেন, যে মাত্র কয়েক মাস সংসার করে সেই মেয়েরা 50 লাখ 40 লাখ টাকা ডিভোর্সের জন্য টাকা চায়, এবং সেই সব মেয়েদের কাছে না এই বিয়েটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। ইভেন আমাকে এই চ্যানেলেই একজন লয়ার মেসেজ করেছিলেন। তিনি এরকম একটা কেস পেয়েছিলেন, যেখানে নাকি একটি মেয়ে বিয়ের মাত্র 3 মাসের মাথায় তার বাড়ি থেকে সমস্ত গয়নাগাটি, ইভেন তার শাশুড়ি মায়ের গয়নাও তার আলমারি থেকে নিয়ে চলে আসে। ইভেন তারপরে অস্বীকার করে, এবং একটা মোটা অঙ্কের টাকা
যে অঙ্কের টাকা দিতে গেলে ওদের বাড়িপত্র বেচে দিতে হতে পারে, এবং সেই টাকার অঙ্কটা প্রায় কিন্তু কোটি টাকা মতো ছিল। তো ভাবুন কীরকম মানসিকতা। এবং এখানেই কিন্তু শেষ নয়, ওই লয়ার ম্যাডাম এটাও আমায় লিখেছিলেন ইমেলে যে তার ক্লায়েন্টকে, অর্থাৎ মেয়েটি তার হাজবেন্ডকে এটাও বলেছিল যে তুমি যদি এই পরিমাণ টাকা আমাকে না দাও, আর যদি তুমি এটা প্রমাণ করে দাও যে আমি এই তোমাদের গয়নাগাটি সব কিছু নিয়ে চলে এসেছি, তুমি এইগুলো প্রমাণ করে যদি তুমি আমাকে টাকা পয়সা না দাও, তার নাকি এমন একজন জ্যোতিষকে চেনা আছে, সে নাকি কালো জাদু করে তার ক্লায়েন্টকে, অর্থাৎ মেয়েটি তার বরকে এবং বরের বাড়ির লোককে নাকি চরম ক্ষতি করে দেবে। তাহলে ভাবুন কীরকম মানসিকতার মানুষ আছে। তো আমি এটুকুই বলবো যে খুব সাবধান, আর এতে মন খারাপ করার বা মন ছোট করার কিচ্ছু নেই। কোনো মানুষের যদি একটু পরে, কয়েকটা বছর পরেও যদি বিয়ে হয়, উনি হয়তো ভেবেছিলেন যে আমার এই টাইমের মধ্যে আমি ফ্যামিলি লাইফ স্টার্ট করব, বাট সেটা যদি একটু দেরিও হয়, সেটা থেকে যতটা না প্রবলেম হবে, তার থেকে অনেক বেশি সমস্যা হয় যদি সেই ম্যারিড লাইফে কোনো সমস্যা হয়, তারপরে যদি কোনো ঝামেলা হয়, অশান্তি হয়, ছাড়াছাড়ি হয়। তাই এটা নিয়ে মন খারাপ করবেন। এবং আমি বলবো আপনার ভাইয়ের যে ভগবানকে ভালো লাগে তার সেই ভগবানের কাছে প্রার্থনা করতে, এবং রোজ সেই প্রার্থনা করে একটা প্রদীপ আর একটা ধূপকাঠি দেখিয়ে সেই ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করে সেখানে রেখে দিতে। এটুকুই আমি বলবো। এবং আমি আশা করছি সঠিক সময় ঠিকই আপনার ভাই একজন সঠিক জীবনসঙ্গিনী পেয়ে যাবে। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি আজকে মূল ঘটনায়। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে ইমেল করে পাঠিয়ে দিতে পারেন। ইমেল আইডি আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, তো পাঠাতে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছি আজকের একটা চরম ভৌতিক ঘটনায়। যে ভৌতিক অভিজ্ঞতাটা আমাকে যিনি আজকের ইমেলটা করেছেন, খোদ তার জীবনে ঘটেছে। বাঙালি মানুষের কাছে শান্তিনিকেতন জায়গাটা কিন্তু একটা অত্যন্ত পবিত্র জায়গা। প্রচুর মানুষ প্রত্যেক বছর এই শান্তিনিকেতনে যান। শুধুমাত্র রবি ঠাকুরের টানে সেটা তো আছেই, কিন্তু তাছাড়াও সেই বীরভূমের সেই শান্তিনিকেতনের রাঙা মাটি বছরের পর বছর ধরে বহু মানুষকে কিন্তু তার নিজের কাছে টানে। কারণ বীরভূমের সেই প্রাকৃতিক পরিবেশ বলুন, সেখানকার সেই সোনাঝুরির জঙ্গল বলুন, সেখানকার সেই মেলা বলুন, আর অবশ্যই রবি ঠাকুরের স্মৃতিমাখা সেই মাটি। তো এই শান্তিনিকেতনকে ভালোবেসে কিন্তু মৌসুমীদি এবং ওনার হাজবেন্ড দুজনেই জীবনের প্রথম থেকেই চেয়েছিল যে যদি এইখানে ওনারা প্রত্যেক বছরই আর কি শান্তিনিকেতন যেতেন। তো যখনই যেতেন অগত্যা হোটেলেই উঠতে হতো। আর ওনারা কী করতেন, শান্তিনিকেতন গেলে 10 থেকে 12 দিনের জন্য যেতেন। এবং বুঝতেই পারছেন 10-12 দিন যদি একটা জায়গায় থাকতে হয়, সেখানে থাকার একটা বেশ ভালো রকমের খরচা আছে। তো ওনারা শান্তিনিকেতন শুধু ঘুরতেন বা সোনাঝুরির হাটে যেতেন তা কিন্তু নয়। ওনারা কঙ্কালীতলার মায়ের মন্দিরে যেতেন, ওখানে যে বুড়ি মায়ের মন্দির আছে সেখানে যেতেন। তো সেখানে কঙ্কালীতলা মায়ের যে মন্দির আছে সেখানে যেতেন। এই ধরনের ওখানে যত সতীপীঠ আছে, মায়ের মন্দির আছে, সেখানে ওনারা যেতেন। এবং যখন ওনারা গাড়ি নিয়ে সেখানে ঘুরতেন গ্রামে, ওনার না এই বীরভূম জায়গাটাকে ওনাদের খুব ভালো লেগে গেছিলো। এত ভালো লেগেছিল, প্রত্যেক সময় ওনারা যখন বাড়ি ফিরতেন ওনাদের খুব মনটা খারাপ হয়ে যেত। আর সব উনি এবং ওনার হাজবেন্ড দুজনেই ভাবতো যে আমাদের যদি একটা শান্তিনিকেতনে বা শান্তিনিকেতনের আশেপাশে একটা বাড়ি থাকতো তাহলে খুব ভালো হতো। এবার আপনারাও হয়তো খেয়াল করে থাকবেন, উনিও লিখেছেন ইমেলে মৌসুমীদি, যে শান্তিনিকেতনে এখন কিন্তু অনেক ফ্ল্যাট হচ্ছে, অনেক বাংলো প্রজেক্ট হচ্ছে। ইভেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারেও কিন্তু বেশ কিছু প্রপার্টিস বানানো হচ্ছে। কারণ এত মানুষ আজকাল শান্তিনিকেতন যায়, এবং যারা শান্তিনিকেতন একবার গেছে তারা রীতিমতো সেই জায়গা, সেই রাঙা মাটি সবাই একটা ভালোবাসা, একটা প্রেমে পড়ে যায়। তো অনেকেই চায় যে যদি এখানে একটা বাড়ি থাকতো, তো সেই জন্য অনেকে ওখানে ফ্ল্যাট কিনছে।
কিন্তু মৌসুমীদি এবং ওনার হাজবেন্ড মানে সেই ফ্ল্যাট একবার দেখতেও যায়, কিন্তু ওনাদের মনে হয় যে আমরা কলকাতাতে ফ্ল্যাটে থাকি, শান্তিনিকেতনে গিয়েও সেই ফ্ল্যাটে থাকবো। একটা ছোট্ট হয়েও যদি বাড়ি, মানে আমাদের খুব লাক্সারি বড় বাড়ি, অনেক ঘর থাকতে হবে তা দরকার নেই। একটা ছোট্ট যদি বাড়িও হয়, যেখানে আমরা 1 মাস 2 মাস অন্তর গিয়ে হয়তো দিন 15 করে থেকে আসবো, তাহলেও হবে। তো মানে এই একটা ইচ্ছে মনে অনেক দিন থেকেই ছিল। তো ওনার হাজবেন্ড ব্যাংকে চাকরি করতো। তো উনি ব্যাংকে আর কি যে পোস্টে চাকরি করতেন, তো সেখানে প্রচণ্ড চাপ ছিল, প্রচণ্ড। এবার কিছু শারীরিক কারণের মানে কিছু অসুবিধে আর কি ওনার হাজবেন্ডের স্টার্ট হয়, এবং ওনার বয়সও হয়েছিল। তো ওনার হাজবেন্ড তখন ব্যাংক থেকে ভলিউন্টারি মানে রিটায়ারমেন্ট নিয়ে নেয়, ভিআরএস। আর মৌসুমীদি বরাবরই হচ্ছে ওই গান আবৃত্তি এই নিয়ে উনি থাকতেন। আর ওনার যে শ্বশুরমশাইয়ের মানে ব্যবসা রয়েছে, পাইকারি ব্যবসা রয়েছে। তো উনিরা ভাবলেন যে ঠিক আছে, একটা কাজ করি। তো যেহেতু উনি ভলিউন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন, ভিআরএস নিয়ে নিয়েছেন, আর মৌসুমীদির বাড়িতেই ক্লাস করাতেন, তো ওনারা ভাবলেন যে ঠিক আছে, এবার যদি আমরা শান্তিনিকেতনে একটা ছোট্ট বাড়িও কিনতে পারি, তাহলে প্রত্যেক মাসে না হলেও অ্যাটলিস্ট 2 মাস অন্তর অন্তর গিয়ে আমরা সেই বাড়িতে থেকে আসব। এবার শুরু হলো বাড়ি খোঁজা। এবার কলকাতা থেকে শান্তিনিকেতনে মানে বাড়ি খুঁজতে তো আর ওইভাবে বারবার আসা যায় না। তো ওনারা ওখানকারই আশেপাশের কিছু লোকজনের সাথে দেখা করে তাদেরকে বলে আসে যে শান্তিনিকেতন বা শান্তিনিকেতনের আশেপাশে কোনো জায়গায় কেউ যদি তাদের বাড়ি বেচতে চায়, তাহলে যোগাযোগ করতে পারে। এবার ওনারা না মানে প্রথম দিকে বাড়ি পাচ্ছিল না, জমি পাচ্ছিল। এবার ঘটনা হচ্ছে যে জমির উপর একটা ছোট্ট বাড়ি বানাতেও একটা টাকার ব্যাপার আছে। আর টাকার থেকেও যেটা ওনাদের কাছে বড় ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে বাড়িটা দাঁড়িয়ে থেকে বানাবেটা কি, কারণ ওনাদের পক্ষে তো টানা ওভাবে থাকা সম্ভব নয়। তো সেই জন্য মানে এই জিনিসটা, এই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছিল, কোনোভাবেই বাস্তব হচ্ছিল না। তো ওনারা যখন বীরভূম যেতেন, তো সেখানে ওনাদের মন্দিরের এক পান্ডার সাথে আলাপ ছিল। তো সেই পান্ডাকে ওনারা বলে রেখেছিলেন। তো তিনি তখন বলেন যে আমার জামাইবাবু আছেন, তার বাড়ি হচ্ছে শান্তিনিকেতন থেকে, আমি এক্স্যাক্ট জায়গাটার নাম বলছি না, শান্তিনিকেতন থেকে তার বাড়ি হচ্ছে প্রায় ওই 15-16 কিলোমিটার ভিতরে আর কি। তো বলছে আমার জামাইবাবুর একটা দরকার পড়েছে, খুব মানে খুব ইমিডিয়েট টাকার দরকার আর কি। তো বলছে যে ওনার 2টো বাড়ি আছে, একটা বাড়িতে উনি থাকেন, আর একটা যে বাড়ি, সেই বাড়িটা উনি ওনার মানে সম্পত্তি সূত্রে, পারিবারিক সম্পত্তি সূত্রে উনি পেয়েছিলেন। তো যথারীতি বাড়িটায় মানে লাস্ট 8-9 বছরে সেভাবে কেউ থাকেনি। মানে উনি সম্পত্তিটা জাস্ট পেয়েছিলেন, কিন্তু সম্পত্তিটা উনি বাড়িটায় থেকেছেন বা ভোগ করেছেন সেরকম কিন্তু কিছু নয়। কিন্তু একটু পুরনো, মানে প্রায় 8-10 বছর পড়ে আছে। আর বাড়িটা ধরুন আরও 30-32 বছরের পুরনো। তো বলছে যে যেহেতু পুরনো দিনের বাড়ি, বলছে বাড়িটা কিন্তু খুব ভালো কোয়ালিটির, মানে কন্ডিশন খুব ভালো। তো বলছে যে আপনারা একবার দেখতে পারেন। আর আমার জামাইবাবুর এখন খুব টাকার দরকার, তো ওই দালাল লাগিয়ে কবে সেই দালাল একজনকে বেচবে, কি হবে না হবে, ওনার ইমিডিয়েট টাকার দরকার আছে, তো কম টাকায় ছেড়ে দেবে, কিন্তু টাকাটা দিয়ে দিতে হবে, মানে একদম ইমিডিয়েট হাতে হাতে টাকা দিতে হবে। এইটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া। তো ওনারা বললেন যে ঠিক আছে চলো বাড়িটা দেখি। ওনাকে বাড়ির ছবি মোবাইলে পাঠিয়েছিল। তো ছবিটা দেখে ওনাদের তো বেশ পছন্দ হয়েছে। তো বাড়িটার একটাই শুধু প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে বাড়িটা না এমনিতে পাকা বাড়ি, মানে 2টো বেডরুম রয়েছে আর একটা মানে বাথরুম রয়েছে ভালো, কিন্তু বাড়িটার যে রান্নাঘর, সেই রান্নাঘরটা হচ্ছে মানে দেয়ালটা ইটের, কিন্তু ছাদটা হচ্ছে টালি দেয়া। আর সামনে একটা বারান্দা মতো রয়েছে, বাড়িটার সামনে সংলগ্ন আর কি একটা বারান্দা মতো রয়েছে, চওড়া লম্বা বারান্দা। সেই বারান্দাটাও কিন্তু মানে ওই দেয়ালটা কংক্রিটের, কিন্তু ছাদটা হচ্ছে টালি দেয়া। এবার ওই টালিগুলো অ্যাকচুয়ালি ভেঙে ভেঙে গেছিলো। তো এই ভদ্রলোক আর কি, যিনি আর কি মালিক, সে বিক্রির আগে ওটাকে রং করিয়েছে বাড়িটাকে, আর ওই টালিগুলো চেঞ্জ করে সুন্দর আর কি নতুন টালি বসিয়ে দিয়েছে। তো উনি বলেছেন যে দেখুন আমার জামাইবাবুর তো এখন অত টাকা পয়সা নেই, তাই জন্য উনি ছাদটাকে ঢালাই দিতে পারেনি। তো আপনারা তো শহুরে মানুষ, আপনারা তো আর এভাবে থাকতে পারবেন না।
তো আপনারা রান্নাঘর আর এই বারান্দাটায় আপনারা মানে ঢালাই করিয়ে নিতে পারেন। এবার মৌসুমীদির ওই বাড়িটায় ঢুকে এতই ভালো লাগে যে মানে উনি না আর কিছু বলতেই পারছে না, এবং উনি শুধু ওনার হাজব্যান্ডকে ওই বাড়িতে দাঁড়িয়ে একটা কথাই বলে যে এই বাড়িটা না নেয়ার কিন্তু আমি কোনো কারণ দেখছি না, আর যে দামে বলেছে সেই দামটা কিন্তু ভীষণ লুক্রেটিভ, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বাড়িটা যে শুধুমাত্র বাড়ি তা নয়, বাড়ির চারপাশেই মানে সামনে পিছনে এবং দুই সাইডে ভালো রকমের জায়গা আছে, মানে পুরো জায়গা প্লট সহ বাড়িটা, এবং সেখানে আম গাছ আছে, সুপুরি গাছ আছে, নারকোল গাছ আছে, আচ্ছা তারপরে জামের গাছ আছে, আচ্ছা শুধু তাই নয়, ইভেন পাঁচিলের কাজ দিয়ে প্রচুর ফুল গাছ পর্যন্ত রয়েছে, মানে রীতিমতো ফলের গাছ ফুলের গাছ রয়েছে। আর মানে তখন বাড়িটা মোটামুটি রং ঠং করেছে, তো মানে বাড়িটা যে অতটা পুরনো সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আর বাড়িটার স্ট্রাকচারটা মানে দেখতে আর্কিটেকচারটা মানে একটু মানে পুরোনো দিনের যেরকম বাড়িঘর হয়, লম্বা বারান্দা, ঘরগুলো রেক্ট্যাঙ্গেল শেপের, একটু চওড়া চওড়া, বেশ সুন্দর। আর উনি বলেন যে আমরা যদি এই বাড়িটা কিনি রান্নাঘরটা এরকম টালিয়েই থাকবে, বেশ সুন্দর ঠান্ডা রান্নাঘর, মানে অন্যরকম একটা ফিলিংস আসছে ওনার। যাই হোক, তো ওনাদের তো বাড়িটা বেশ পছন্দ হলো। এবার ওই ভদ্রলোক বললো যে আপনারা যদি কিনতে চান তাহলে আপনারা কিন্তু মানে আমাদেরকে ফাইনাল কথা তাড়াতাড়ি জানিয়ে দেবেন, কারণ আমার জামাইবাবুর খুব টাকার দরকার আছে। তো মানে অ্যাকচুয়ালি ওনার জামাইবাবুর টাকাটার দরকার ছিল বলতে, ওনার জামাইবাবুর যে মেয়ে তার স্বামী মানে হঠাৎ করেই শেয়ার মার্কেটে অনেক টাকা লস করে ফেলে, এবং সেই জন্য তার মার্কেটে প্রচুর ধার দেনা হয়ে যায়। তো সেটাকে আর কি ইমিডিয়েট মানে সেখানে টাকা পয়সা না দিলে একটা বিশাল ঝামেলা, একটা বিশাল অশান্তি হবে। তো সেই জন্য ভদ্রলোকের টাকার ভীষণ প্রয়োজন ছিল, মানে ওনার জামাইকে দিতে হবে সেই জন্য। তো মৌসুমীদির হাজব্যান্ড বললো যে ঠিক আছে, আমার খুব পছন্দ হয়েছে, আমি এই বাড়িটা নেব। তো এরপরে শুরু হলো পেপার ওয়ার্ক, হয়ে গেল, টাকা পয়সা দেওয়া হয়ে গেল, এবং দামটা যথেষ্ট ভালো ছিল। ওনারা তো খুব খুশি, মানে প্রতিটি মানুষেরই যখন একটা স্বপ্ন পূরণ, আর গ্রামে একটা বাড়ি থাকা সেটা একটা আলাদাই অনুভূতি। যাদের আছে তারা হয়তো অতটা বোঝে না, কিন্তু যাদের নেই, যারা এই শহরে শুধুমাত্র এই মানে কংক্রিটের মধ্যে যানবাহন কংক্রিটের জালে রয়েছে, তাদের কাছে কিন্তু এই গ্রামের একটা বাড়ি মানে হচ্ছে এক টুকরো শান্তি, এক টুকরো একটা রিল্যাক্স করার জায়গা। তো ওনাদের তো খুব আনন্দ। আর যেহেতু ওনার হাজব্যান্ড ভিআরএস নিয়ে নিয়েছিল, ওনারা সেই অর্থে চাকরিতে একটা টাইমে যেতে হবে, আসতে হবে, আর ব্যবসার কিছু কিছু দায়িত্ব ওনার স্বামীকে পালন করতে হতো। কিন্তু যেহেতু বাড়ির মানে পারিবারিক যৌথ ব্যবসা ছিল, তাই যে দিন 10-15 দিন ওনারা বাইরে থাকতেন, ঘুরতে যেতেন বা শান্তিনিকেতন যেতেন, তো সেটা বাড়ির লোকে অন্যান্য যারা ছিল তারা বিষয়টা সামলে নিত। আচ্ছা, এখানে বলে রাখি, মৌসুমীদি এবং ওনার হাজব্যান্ড যেটা হচ্ছেন, ওনারা হচ্ছে নিঃসন্তান দম্পতি। মানে মৌসুমীদি এবার মানে বিয়ের পরেই উনি ওনার হাজব্যান্ডকে নাকি বলে দিয়েছিলেন যে দেখো আমি ওই বাচ্চাকে মানুষ করব, বাচ্চার জন্য আমি এটা করব ওটা করব, এটা হয়তো আমার দ্বারা হবে না, তো তুমি যদি চাও তাহলে আমি অবশ্যই মা হতে পারি, কিন্তু এটা আমার মানসিকতা। তো ওনার এই মানসিকতাটা শুনে ওনার হাজব্যান্ড বলেছিল যে দেখো মা তুমি হবে, আমাকে বাবা হতেই হবে সেরকম আমার বিশাল কোনো ইচ্ছে আছে তা নয়, যদি তোমার মনে হয় যে তুমি এই ভালো আছো তাহলে আমারও কোনো আপত্তি নেই। তো এইরকম চিন্তাভাবনা করে করেই ওনাদের আর কি ওইভাবেই ওনারা রয়ে গেছেন। ওনাদের মেন ছিল ওনারা প্রচুর ঘুরতে যেতেন, দুজনে মিলে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরেছেন। আর মানে এটা নিয়ে ওনাদের কোনো গিল্ট নেই মনে যে আমরা নিঃসন্তান দম্পতি, আমাদের কোনো ছেলে মেয়ে নেই। এবং ওনাদের ফ্যামিলিতেও প্রত্যেকেই বিষয়টা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, এবং সেটা প্রথম থেকেই। মানে ওনারা একটা সময় মানে হয় না যে বাচ্চা নিচ্ছ না কেন, কবে বাচ্চা নেবে, 2 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে বিয়ের, এবার তোমাদের বাচ্চা নেওয়া উচিত, এরকম কথাবার্তা অনেক সময় ফ্যামিলিতে শোনা যায়। তো ওনারা তখন দুজনে মিলেই দুই ফ্যামিলির লোককেই বলে দিয়েছিল যে আমরা বাচ্চা নেব না, এবং দুই ফ্যামিলির মানুষই কিন্তু খুব লাকিলি বিষয়টাকে খুব ভালোভাবে মেনে নেয়, বলে যে ঠিক আছে। তো সেদিক থেকে ওনারা খুব ঝাড়া হাত পা ছিলেন। এবার মৌসুমীদির মনে হলো যে না ঠিক আছে, এবারে একদম মনের মতো করে আমি গ্রামের বাড়ি সাজাবো।
তো ওনার খুব শখ ছিল যে গ্রামের বাড়িতে যেরকম হয় ওই আলপনা দেওয়া, সেরকম আলপনা দেওয়ার একটা শখ ছিল। উনি ভেবেছেন যে আমি সেটা করব। তারপরে উনি ভেবেছিলেন যে গ্রামের বাড়িটাকে আমি গ্রামের মতো করেই রাখবো, সেখানে আমি খুব মডার্ন কোনো কিছু রাখবো না, একদম সিম্পল থাকবে, শুধু একটা এসি রাখবো, যেহেতু প্রচণ্ড গরম পড়ে, সকলেই জানেন যে গরমকালে বীরভূমে মারাত্মক গরম পড়ে। তো সেই জন্য এসি ছাড়া বাকি ওখানে সব কিছু গ্রামে একটা ঘরে যেরকম থাকে, যা যা থাকে সেরকমই থাকবে। তো উনি টুকটাক করে বিভিন্ন জিনিসপত্র কেনা শুরু করলেন এবং ওনারা ঠিক করলেন যে একবারে জিনিসপত্র কিনে নিয়ে সময়টা ছিল অক্টোবর মাস, পুজোর পরে ওনারা ওই গ্রামের বাড়িতে গিয়ে বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে আসবে। আর প্রাইমারি যে কাজগুলো করার ছিল সেগুলো কিন্তু ওই ভদ্রলোক যে মালিক সে নিজেই করে দিয়েছিলেন। ঘর দুয়ার রং করা, পয় পরিষ্কার করা, সেগুলো করে দিয়েছিল। আর যেদিন ওনারা প্রপার্টিটা রেজিস্ট্রি করতে যায় সেদিন ওনারা আবার ওই গ্রামের বাড়িতে এসেছিল। তো তখনই ওই ওনাদের ওই প্রপার্টিটারই 4-5টা বাড়ি পরে একটা খুব মানে গরিব বাড়ি একটা ছিল। তো যা হয় আর কি, গ্রামে একটা বাড়ি বিক্রি হচ্ছে, নতুন যারা মালিক তারা দেখতে এসছে, কথা বলছে। তো আশেপাশের লোকেরাও এসেছিল। তো সেখানেরই একটা বউ বলে যে দিদি, আপনারা যখন এখানে থাকবেন আপনাদের তো কাজের লোক লাগবে, আপনি কিন্তু আমাকে বলবেন, আমি এসে কাজ করে দেবো। তো মৌসুমীদি বলে যে হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, আমাকে তো সত্যি কাজের লোক তো রাখতেই হবে, তাহলে তুমি এসে কাজ করে দেবে। এবং যখন মাইনের কথা বলে তখন বলে আপনার যা মনে হয় দেবেন, এখানে যা টাকা দেয় আপনি আমাকে সেই টাকাই দেবেন। তো সেই সমস্যাও মিটে গেছে। তো মৌসুমীদি এবং ওনার হাজবেন্ড দুজনেই কিন্তু মনে মনে ভীষণ রকমের খুশি ছিলেন যে একটা নতুন বাড়ি কিনেছে এবং সেখানে একটা গ্রাম্য জীবনযাপন ওনারা করবেন, যেটা ওনারা সবসময় স্বপ্ন দেখে এসেছে। আর ওনাদের নিজস্ব গাড়ি ছিল। তো ভাবলো যে এই বাড়িতে থাকাকালীন ওরা যখন খুশি শান্তিনিকেতন যেতে পারবে, যখন খুশি ওনারা সোনাঝুরির হাটে ওই জায়গাটা যেতে পারবে। তো মানে ওনাদের মধ্যে একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই অনুভূতি কাজ করছিল। যাই হোক, তো এনারা এবার ওই যে বললাম যে পুজোর পরে অক্টোবর মাসে ওনারা বেশ জিনিসপত্র টুকটাক কিনে নিয়ে, যাতে আর কি ওখানে দিন 15 থাকবে, তো রান্নাবাড়ি করে যাতে খাওয়া দাওয়া করা যায়, একটা ভালো বিছানার চাদর, তারপরে টুকটাক সংসারে মানে সংসার করতে যা যা লাগে কিছু কিছু কিনে নিয়ে গাড়িতে করে মৌসুমীদি এবং ওনার হাজবেন্ড দুজনে মিলে ওই শান্তিনিকেতনের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এবার ওখানে গিয়ে যখন পৌঁছেছে দেখছে মানে বাড়িতে ওনাদের কাছে চাবি তো ছিলই, তো তালা খুলে ওনারা ঢুকেছে। ঢোকার পরে দেখছে যে ওই যে একটা আম গাছ ছিল, সেই আম গাছে বেশ কিছু আম হয়েছে। মানে অ্যাকচুয়ালি দেখুন, অক্টোবর মাসে কিন্তু খুব সচরাচর আম কিন্তু দেখা যায় না, মানে গাছে ফলে থাকতে দেখা যায় না। এবার কিছু কিছু আমের আলাদা আলাদা সময় হয়, সেটা কিন্তু খুব কমন নয়। মানে মেইনলি ওই মে, জুন, জুলাই এই মাসেই কিন্তু আমের ফলনটা বেশি হয়, বাকি মাসে তো অতটা হয় না। তাই বলে অক্টোবরের শেষের দিককার কথা আমি বলছি। তো ওনার না বেশ অবাক লাগে দেখে যে বাবা এই সময় মানে এত আম হয়েছে, এবং উনি না অতটা খেয়াল করেন, এর আগে যখন এসছিল তখন অতটা উনি খেয়াল করেননি। তো ওনার তো দেখে বেশ ভালো লাগছে যে বাহ, মানে আমগুলো একটু একটু বড় বড়ও হয়েছে, তার মানে বেশ কাঁচা আমের ডাল খাওয়া যাবে, চাটনি করে খাওয়া যাবে, বেশ মজা হবে। এবং উনি ওনার হাজবেন্ডকে দেখেন, ওনার হাজবেন্ডেরও খুব ভালো লাগলো। তো তারপর ওনারা ঘরে ঢুকে টুকটাক ঘরটা গুছিয়ে নেয়। তারপরে ওনারা যেদিন আর কি রেজিস্ট্রি করেছিল সেদিনই একটা ওই স্টিলের রড আয়রনের যে খাটগুলো হয়, একটা খাট কিনে যারা আর কি যেখান থেকে কিনেছিল তাদের দিয়ে ওনারা খাটটা পাতিয়ে রেখেছিল। তো ওখানে জাস্ট ওনারা গিয়ে বিছানার চাদরটা পেতে নেয় এবং বেশ টুকটাক যেটুকু দরকার আর কি ঘরটাকে সাজানোর জন্য, থাকার জন্য, সেই সমস্ত জিনিস যথা জায়গায় ওরা রেখে দেয়। এবং ওনারা ঢোকার ওই ধরুন 1 ঘন্টার মধ্যে ওই মহিলা যিনি আর কি বলেছিল যে আমাকে কাজে রাখবেন, তো সেই মহিলাও চলে আসে। সে বলে, না না দিদি, আমাকে বলুন কি কাজ করতে হবে, আপনারা এখনও খাওয়া দাওয়া করেননি, তাহলে আমি বাসনগুলো মেজে দিতাম। তো তখন ওনারা রান্নাই করেন, ওনারা রাস্তা থেকে খেয়ে এসেছে। বলছে না না, কোনো বাসন কোসন নেই, তুমি বরং একটা কাজ করো, তা তুমি ঘরটা মুছে দাও। এবার উনি তো সে তো মানে জাস্ট মুখ থেকে বলতে দেরি, মানে গ্রামের মানুষেরা না, মানে যারা এই ধরনের কাজকর্ম করেন তারা খুব অনুগত লোক হয় বেশিরভাগই। তো সে সুন্দর করে 2বার করে ঘর মুছে, জানলা মুছে দিচ্ছে, একদম ঘর পুরো চকচক করছে। এবং মানে ওনার এই আনুগত্য, ওই ভদ্রমহিলার এই কাজ করার যে আর কি টেকনিক, সেটা দেখে মৌসুমী দি লিখেছেন যে আমি তো মানে
অভিভূত হয়ে গেছি যে আমার কলকাতার ফ্ল্যাটে যিনি কাজ করেন তার সাথে এনার কাজ করার কোথাও কোনো মিল নেই। এত ধরে ধরে এত সুন্দর করে পরিষ্কার করলো, মানে আমি নিজে করলেও মনে এত পরিষ্কার করতে পারতাম না, এইরকম একটা ব্যাপার। যাই হোক, তো ভদ্রমহিলা কাজ করতে করতে বলছে যে দিদি আপনারা কি এখন এখানেই থাকবেন? তো মৌসুমীদি বলে যে না গো, টানা তো থাকতে পারবো না এখন, ওই ধরো 15-16 দিন থাকবো, তো তুমি চিন্তা করো না, তোমার মাসের যা টাকা হয় আমি সে টাকাই তোমায় দিয়ে যাব। তখন বলছে না না, আমি পুরো মাস কাজ করবো না, তাহলে আর পুরো মাসের টাকা কি করে নেব? তো মৌসুমীদি বুঝলো যে মানে মানুষটা সৎ মানুষ, আমি বললাম ওকে যে মাসের টাকা পুরো দেবো, তাও ও নিতে চাইলো না। তো মৌসুমীদি বলে সে ঠিক আছে, দেখা যাবে। তো তখন ওই মহিলা বলছে যে কোনো আজ কাজ তো হয়ে গেল, আর তো কোনো কাজ নেই, যদি সবজি কাটতে হয় রাতের দিকে, যদি কোনো সাহায্যের দরকার হয় আমাকে ডাক দিও, আমি চলে আসবো। বলছে হ্যাঁ ঠিক আছে। এবার এই সব কিছু দেখে না মৌসুমীদি আর ওনার হাজবেন্ডের আরও বেশি ভালো লাগে যে এত সুন্দর, মানে যেচে পড়ে সে কাজ করতে চাইছে, যেচে পড়ে সে সাহায্য করতে চাইছে, মানে এটা এক অন্য রকমের প্রাপ্তি, যেটা কলকাতার মানুষেরা হয়তো মানে ভাবতেও পারবে না যে কোনো মানুষ এসে যেচে পড়ে এত সাহায্য করতে পারে। যাই হোক, এইবারে ওনারা তো রাতের বেলা সুন্দর করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। যেহেতু সারাদিন একটা খাটাখাটনি গেছিল, তো মৌসুমীদি এবং ওনার হাজবেন্ড দুজনেই শোয়ার পরে ঘুমিয়েও পড়েছে। হঠাৎ করেই মধ্যরাত্রি থেকে, মানে ওই ধরুন 2:30-3টে নাগাদ থেকে, মধ্যরাত্রিরও পরে বলা যেতে পারে, একটা খচখচানি আওয়াজ হতে থাকে এবং শব্দটা যেটা মৌসুমীদি পায় সেটা রান্নাঘরের দিক থেকে আসছিল। এবার ওই যে বললাম যে রান্নাঘরের যে ছাদ সেটা তো পাকা ছাদ নয়, সেটা হচ্ছে ওই টালির চাল। এবার মৌসুমীদি ভাবছে যে হয়তো গ্রামের বাড়ি, টালির চাল, হয়তো কোনো পাখি পক্ষী বসেছে, সেখান থেকেই আওয়াজটা আসছে। তো উনি ঘুমটা ভেঙে যায়, কিন্তু ব্যাপারটাকে উনি বুঝে ইগনোর করে এবং উনি আবার শুয়ে পড়ে। আবার কিছুক্ষণ ঘুমিয়েছে, তারপরে আবার খটখট খটখট করে শব্দ হচ্ছে এবং শব্দটা রান্নাঘর থেকে আসছে। এবার মৌসুমীদি একটুখানি বেশি সজাগ হয়ে যায় এবং উনি ওনার হাজবেন্ডকে ডাকে। ওনার হাজবেন্ডকে যখন ডেকেছে তো বলছে, মানে উনিও একদম গভীর ঘুমে ছিল, তো উনি বলছে যে কী ব্যাপার, ডাকছো কেন? বলছে দেখো না, রান্নাঘরের দিক থেকে একটা আওয়াজ আসছে। তখন বলছে দূর, তুমি চুপ করো তো, ঘুমাও, গ্রামের বাড়ি, এখানে বাড়িতে এত গাছপালা আছে, আর ওই বাড়িতে ওইটা ছিল ওনাদের প্রথম রাত্রি কাটানো। বলছে যে হয়তো কোনো গাছপালার ডালপালা পড়ছে বাইরে, হয়তো হাওয়া ঠাওয়া দিচ্ছে, বা হয়তো কোনো অনেক সময় গ্রামের দিকে বাদর এর উপদ্রব হয়, তো সেসব হয়তো হচ্ছে, তাই এর আওয়াজটা হচ্ছে, তুমি এটা নিয়ে এত ভেবো না, বলে ওনার হাজবেন্ড আবার ঘুমিয়ে পড়েছে। এবার ওনার তো আর ঘুমটা আসছে না, কারণ বারবার ওনার মনে হচ্ছে যে মানে ওটা, মানে মাথার উপরে যে চাল রয়েছে, টালির চাল, সেই চাল থেকে আওয়াজটা আসছে না, আওয়াজটা আসছে রান্নাঘরের, মানে ঘরের মধ্য থেকে। তো উনি ভাবছে যে কোনো বেড়াল বা কোনো ইঁদুর ঠিদুর ঢুকলো না কি। এবার ওই বাড়িতে তখনও ওনাদের, মানে ওদের ফ্রিজ আনা হয়েছিল কিন্তু সেটা লাগানো হয়নি, একটা ছোট্ট ফ্রিজ। তো ওনার ওখানে, মানে উনি রাতের বেলা মাছ রান্না করেছিলেন, তো সেই কিছু মাছ ভেজে রেখেছিলেন যে পরের দিন আবার সকালবেলা ওই ভাজা মাছগুলো দিয়ে ঝোল করবে। তো এবার ওনার হঠাৎ করেই মনে হলো যে তাহলে হয়তো টালির ফাঁক দিয়ে বা কোনোভাবে কোনো বিড়াল ঢুকেছে। এবার উনি ভাবলেন না, একবার তো উঠে দেখতে হচ্ছে। এবার ওনার স্বামী একদম অকাতরে ঘুমোচ্ছে। উনি তখন আস্তে আস্তে মানে নেমে, খাট থেকে নেমে, একটা টর্চ ছিল, টর্চটা নিয়ে উনি রান্নাঘরের দিকে গেছে। এবার রান্নাঘরের দিকে যেখানে গেছে, রান্নাঘরের যে শেলফ রয়েছে সেই শেলফের উপরে মাছগুলো রাখা ছিল, ঢাকা ছিল আর কি। তো উনি মানে ওই টর্চ মেরে যা দেখে তারপরে রান্নাঘরে আলোটা জ্বালিয়েছে। আলোটা জ্বালানোর পরে উনি দেখছে যে মাছগুলো যথারীতি ঠিকঠাকই আছে, যেভাবে ঢাকা দেওয়া ছিল সেভাবেই আছে, এবং উনি ঢাকনাটা সরিয়ে পর্যন্ত দেখেন যে মাছগুলো ঠিক আছে কিনা। উনি দেখছেন যে উনি যেভাবে রেখেছিল ওই 4 পিস মাছ সেভাবেই আছে, মানে মাছে যদি বেড়াল এসে মুখ দেয় তাহলে ওই একইভাবে থাকার কথা নয়। কিন্তু উনি দেখছে বাকি যে বাসনপত্র রয়েছে সেই বাসনপত্রগুলো উনি যেভাবে একটু আগে রেখে ঘুমিয়েছিলেন রাতের বেলা, সেটা যেন মনে হচ্ছে একটু পরিবর্তন হয়েছে। এবার উনি একটু চিন্তায় পড়ে যান যে কী হলো ব্যাপারটা। যদি কোনো বিড়াল ঢুকে থাকে, সে নিশ্চয়ই বাসন এদিক ওদিক করবে না, সে মাছের গন্ধে আগে মাছটা খাবে কি মুখে করে নিয়ে যাবে, তো বাসনগুলো এদিক ওদিক করলো কে?
তারপরে আবার উনি চিন্তা করছেন, তোর এটা আমার মনের ভুল না তো, হয়তো বাসনগুলো এভাবেই ছিল। কিন্তু উনি দেখলেন না, ভালো করে উনি চিন্তা করলেন ওখানে দাঁড়িয়ে, এবং উনি বুঝতে পারলেন যে না, এটা ওনার মনের ভুল নয়, বাসনগুলো সত্যি ওলটপালট করা আছে। তো আরেকবার উনি মানে চালটার দিকে তাকালেন যে কোথাও কোনো ফাঁক ফোকর আছে কিনা। উনি দেখলেন না, টালির চাল হতে পারে কিন্তু বেশ ভালো শক্তপোক্ত করে করা, ঘরে তালা দেওয়া। তারপরে ভাবলো যে গ্রামের এই যে বাড়িটা, আশেপাশে ঘর রয়েছে এবং খুবই সেফ, মানুষজন খুবই ভালো। তারপরে ভাবছে যে চোর যদি ঢোকেও, যদি উনি ধরেও না যে কোনো চোর ঢুকেছে, সে বাসনপত্র এদিক ওদিক কেন করবে, এটাও একটা খুব অদ্ভুত বিষয়। তো তারপর ওনার মনে হয় যে দূর, আমি একটু বেশি ভাবছি, এখনও ভোর হতে দেরি আছে, আমি একটু শুয়ে পড়ি। এবার পাশাপাশি দুটো বেডরুম। এবার উনি রান্নাঘর থেকে বেরিয়েছে, তো বেরিয়ে ভাবলেন উনি যে ঠিক আছে, একবার বাথরুম যাই, বাথরুমের কাজ সেরে তারপরে শোবো। তো উনি যখন বাথরুম থেকে বেরোচ্ছেন, তো বাথরুমটা ছিল অন্য যে বেডরুমটা তার পাশ দিয়ে। হঠাৎ করেই একটা কোনো কিছু ভেঙে পড়ার আওয়াজ এলো পাশের ঘর থেকে, মানে যে ঘরে ওনারা শুয়েছিলেন সেই ঘরটা না, অন্য ঘরটা থেকে। তো সঙ্গে সঙ্গে উনি ছুটে চলে গেলেন, গিয়ে দেখছেন যে পাশের ঘরে, মানে ওই বাড়িতে তার ওনাদের কোনো ড্রেসিং টেবিল ছিল না, তো একটা আয়না ছিল। উনি একটা আয়না এনেছিলেন, তো সেই আয়নাটা তাকের উপরে রাখা ছিল এবং সেই ঘরের জানলাও বন্ধ। যেহেতু ওই ঘরে কেউ থাকছে না, তো জানলা খোলা রাখার তো এমনিও কোনো প্রশ্ন নেই রাতের বেলা। তুমি দেখছেন পুরো আয়নাটা পড়ে চৌচির হয়ে ভেঙে গেছে, পুরো কাঁচ এদিক ওদিক ছড়িয়ে গেছে। এবং এটা দেখে উনি রীতিমতো হতভম্ব হয়ে যান, কারণ ওদিকে দরজা বন্ধ, ঘরের জানলা বন্ধ। হঠাৎ করে ঘরের ভিতরে আয়নাটা, যেটা যথেষ্ট সেফ পজিশনে ছিল, সেটা হঠাৎ করে পড়ে এভাবে ভাঙল কী করে, এটা তো সম্ভবই নয়। তো উনি মানে চট করে ঘরে চলে আসেন, যে ঘরে ওনার হাজব্যান্ড ছিলেন, এবং এসে না উনি রীতিমতো হাঁপাচ্ছে। আর ওই কাচের যে আয়নাটা, সেটা পড়ার আওয়াজে ওনার হাজব্যান্ডেরও ঘুমটা ভেঙে গেছে। তো ওনার হাজব্যান্ড বলছে যে কী হয়েছে, তোমার হাত থেকে কি কিছু পড়ে গেল, কিছু কি ভেঙে গেল, কিছু একটা কাঁচ জাতীয় কিছু ভেঙে যাওয়ার আওয়াজ পেলাম, তুমি কি কোনো কাপ ডিশ ভাঙলে? তো তখন মৌসুমীদি ওনার হাজব্যান্ডকে বলছে, না, পাশের ঘরে আয়নাটা রাখা ছিল, সেই আয়নাটা পড়ে পুরো চৌচির হয়ে ভেঙে গেছে। তো ওনার হাজব্যান্ড বলছে যে ভাঙলো কী করে, তুমি আয়না দেখছিলে নাকি এত রাতে? তো বলছে, আচ্ছা, তোমার মনে হয় যে আমি এই সময় আমি আয়না দেখব? আমি বাথরুম থেকে বেরোচ্ছিলাম, আমি আওয়াজ পেলাম যে ওখানে কিছু একটা পড়ে গেল, ঘরে গিয়ে দেখি এই অবস্থা। তো ওনার হাজব্যান্ড তখন বলল যে দেখো, বাড়িটা তো পুরনো, যতই রং ঠং হোক, হয়তো কোনো ইঁদুর ছিল, বড় ইঁদুর হয়তো ওই তাকের উপর দিয়ে যাতায়াত করছিল, তাই হয়তো ঠেলা লেগে পড়ে গেছে। এবার ওনার হাজব্যান্ড বলল যে ঠিক আছে, সকালে তো যিনি কাজ করেন তিনি আসবে, তো তিনি এসে সরিয়ে দেবে, তোমার ওই ঘরে যাওয়ার দরকার নেই, শুয়ে পড়ো। এবার মৌসুমীদি ভাবলেন যে হ্যাঁ, ওনার হাজব্যান্ড যেটা বলেছে সেটাও হতে পারে, কিন্তু ওনার মনের মতন একটা খচখচানি রয়ে গেল। যাই হোক, তো পরের দিন সকালবেলা ওই মহিলা আসে এবং এসে সমস্ত কিছু কাজ টাজ করে দেয়। এবং অদ্ভুতভাবে একটা বিষয় ঘটে, যখন ওই ঘরটা দেখিয়ে মৌসুমীদি ওই ভদ্রমহিলাকে বলে যে ওই ঘরটা একটু সাবধানে যেও, ওই ঘরে এরকম আয়না পড়ে ভেঙে গেছে। তো তখন ওই মহিলা বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিদি, আমি দেখে নিয়ে সব পরিষ্কার করে দিচ্ছি, আপনার কোনো চিন্তা নেই। এটা তো হতেই পারে, এরকমভাবে তো পড়ে যেতেই পারে। তো তখন না এই পড়ে যেতেই পারে বা এটা হতেই পারে, এই কথাটাই না উনি বলছেন যে হতে পারে। মানে সত্যি কথা বলতে কি, আমি কিন্তু জানি না যে এই আয়নাটা কী করে পড়ে ভেঙে গেল, তুমি ভেবো না যে এটা আমার হাত থেকে পড়ে ভেঙেছে। তো তখন ওই মহিলা একটুখানি থতমত খেয়ে যায়। তো উনি বলছেন, না না, মানে আমি সেভাবে বলতে চাইনি, মানে আমি তো জানি না এটা কীভাবে ভেঙেছে, তাই বললাম আর কি। তো তখন উনিও আর কথাটা বাড়ায়নি। এবার এই মহিলা কাজ করছে, হঠাৎ করেই বলছে যে আপনাদের ঠিকঠাক কালকে রাতে ঘুম হয়েছে তো? তো তখন ওনার হাজব্যান্ড বলেছে, হ্যাঁ সব ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এবার ওই মহিলা কাজ করে চলে যাওয়ার পরে মৌসুমীদি ওনার হাজব্যান্ডকে বলছে যে আচ্ছা, তুমি বললে যে সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কিন্তু কাল আমি বেশ আওয়াজ পেয়েছি। তো ওনার হাজব্যান্ড বলছে যে দেখো, কলকাতার ওরকম বন্ধ ফ্ল্যাটে থেকে আমাদের অভ্যাস, আমরা তো আর এরকম গ্রামের বাড়িতে থাকিনি, আর এর আগেও যতদিন আমরা শান্তিনিকেতন এসেছি আমরা হোটেলে ছিলাম। এত বড় জায়গার উপর একটা বাড়ি, এত গাছপালা রয়েছে, গাছপালা বেশি থাকলে পাখি পক্ষীও আসবে, তো সেখান থেকেই আওয়াজটা হয়েছে, তুমি এত ভেবো না। যাই হোক, তো সেদিনটা ওনাদের মোটামুটি ভালোই কাটলো সারাদিন।
আশেপাশের লোকেদের সাথে আলাপ পরিচয় হলো, সব কিছু খুব ভালো থাকলো। পরের দিন রাতের বেলা আবার যখন ওনারা খেয়ে দিয়ে শুয়েছে, তো সেই দিন মানে উনি ভাবছে যে ঠিক আছে, যা হবার কালকে, ওরকম মনে হয়েছে, আজকে তার এরকম কিছু হবে না। তো উনি শুয়ে পড়েছে দুজনেই। এবার শুয়ে পড়ার পরে প্রায় ওই রকমই মধ্যরাত্রিতে, সে একটু আগে হবে, 2-2:30 এরকম সময়ে, হঠাৎ করেই মৌসুমীদির আবার ঘুমটা ভেঙে যায়। মৌসুমীদি বুঝতে পারছে যে ওনারা যে ঘরে আর কি শুয়ে রয়েছে, সেই ঘরের ঠিক জানলার পিছনের দিকে, মানে বাইরের দিকের কথা আমি বলছি, সেখানে কেউ যেন কড়া নাড়ছে, এবং মোটা কাঠের জানলা, সেই জানলাটা কিন্তু দেয়া রয়েছে, এমন নয় যে জানলাটা খোলা। ওনার মনে হচ্ছে কেউ যেন টকটক টকটক করে, মানে দুটো আঙুলের পিছন দিয়ে যদি, মানে মোটা কাঠের জানলায় যদি কেউ যদি টকটক করে আওয়াজ করে, যেরকম একটা আওয়াজের সৃষ্টি হবে, ঠিক সেরকম একটা আওয়াজ উনি পাচ্ছে। এবার উনি না মানে খুব কনসাস হয়ে গেছে, এবং উনি অনেকক্ষণ চুপচাপ শুয়ে শুয়ে আওয়াজটা শোনার চেষ্টা করছে, এবং উনি দেখছে যে হ্যাঁ, এটা সত্যি আওয়াজটা হচ্ছে, এবং কিছুক্ষণ পরপর থেকে থেকে আওয়াজটা বারবার ফিরে আসছে। উনি তখন চুপিসারে ওনার হাজব্যান্ডকে ডাকলেন। হাজব্যান্ডকে বলছে যে চুপ করো, আমি তোমাকে ডাকলাম শুধু একটা জিনিস শোনানোর জন্য, একটু চুপ করে জেগে থাকো, দেখো এই জানলার বাইরে থেকে আওয়াজ আসছে। তো না, হাজব্যান্ড বললো ঠিক আছে, আমি জেগে আছি। তো সত্যি সত্যি দেখছি এরকম টকটক টকটক করে আওয়াজ হচ্ছে, আর বাইরে থেকে সত্যি আওয়াজ আসছে। এবার ওনার হাজব্যান্ড বললো ঠিক আছে, দেখো এই বাড়িটা এতদিন পড়েছিল, এবার আমরা বাড়িটা কিনে এসেছি, হতেই পারে যে এই বাড়িতে হয়তো গ্রামেরই কোনো লোকজন, গরিব গুরব মানুষ হয়তো থাকতো। গ্রামের মানুষরা এমনি ভালো, সব ঠিক আছে, কিন্তু হয়তো ওরা অনেক সময় নতুন লোক, শহরের লোকেদেরকে অতটা পছন্দ করে না, তাই হয়তো ওরা কোনোভাবে আমাদেরকে ভয় দেখাতে চাইছে। তুমি একদম ভয় পেও না, আমি চুপির সারে টর্চটা দাও, আমি টর্চটা এখন জ্বালাবো না, আমি গিয়ে দেখছি পিছনে নিশ্চয়ই এই গ্রামেরই কেউ আছে। আর যেহেতু এই যিনি কাজ করতেন সেই ভদ্রমহিলার ব্যবহার একটু বেশি ভালো ছিল, তো মৌসুমীদির হাজব্যান্ড বলে যে দেখো, ওই বাড়িতে যে কাজ করে, সে তার তুমি এত প্রশংসা করছো দুদিনেই, তারাই হয়তো এই বাড়িতে থাকতো, তারই বাড়ির লোক, আরও তার মানে বড় ফ্যামিলি আর কি, বলছে ওরাই নিশ্চয়ই কাজটা করছে, দেখো ও কিন্তু তোমাকে আজকে জিজ্ঞেস করেছিল যে তোমার রাতে ঠিকমতো ঘুম হয়েছে কিনা, তাই তো? তো মৌসুমীদি ভাবলো হ্যাঁ সেটাই তো, সেটাও তো ঠিক কথা। তো ওনার হাজব্যান্ড ওই টর্চটা নিয়ে বাইরের দিকে গেছে। এবার বাইরের দিকে গেছে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা হয়ে গেছে, ওনার হাজব্যান্ড আর ভিতরে আসছে না। এবার উনি ভাবছে যে কী হলো, ও কি কোনো চোট্টর ধরে তার কি পিছন পিছন আবার ধাওয়া করলো না কি? তো মৌসুমীদির হঠাৎ করেই একটু টেনশন হতে থাকে। তো উনি ভাবলেন যে না, ব্যাপারটা দেখতে হচ্ছে। তো আধা ঘন্টা ওয়েট করার পরেও যখন উনি দেখলেন ওনার হাজব্যান্ড আসেনি, উনি তখন বাইরে বেরোলেন। মোটামুটি ঘরের যা লাইট ফাইট ছিল সব লাইট টাইট জ্বালিয়েই উনি বেরোলেন। এবার দেখুন, শহরের দিকে কি হয় বা ফ্ল্যাটে চারিদিকেই আলো থাকে, আর ওই যেহেতু বাড়িটা বহুদিন, প্রায় 9-10 বছর কেউ থাকেনি, ফলে মানে নেওয়ার আগে টুকটাক আর কি পুরোটাকে আর কি লাইট ফাইট দেওয়া হয়েছিল, কিন্তু বাইরের দিকে না অত আলো নেই, একটাই আলো রয়েছে সামনের দিকে, পিছনে তো কোনো আলোই নেই, আর একটাই টর্চ সবে এসেছে, তো টর্চটা নিয়ে ওনার হাজব্যান্ড বেরিয়েছে। তো মৌসুমীদি হাতে ফোনটা নিয়ে উনি বেরোয়। এবার অদ্ভুত বিষয় হচ্ছে, উনি যেটা মেনশন করেছেন ইমেলে, যে ওনার ফোনে ফুল চার্জ ছিল। এবার ফোনের ফ্ল্যাশ লাইটটা উনি ঘরেই অন করেছে, যেই মুহূর্তে উনি ঘরের বাইরে বেরিয়েছে ওনার ফ্ল্যাশ লাইটও অফ হয়ে গেছে, ফোনটা সুইচ অফ হয়ে গেছে। এটা ওনাকে প্রথম খুব অবাক করলো, যে এবং ওনার ফোনে কিন্তু কোনো প্রবলেম ছিল না, কোনো প্রবলেম কখনো হয়নি। তো ওনার হঠাৎ করেই মানে খুব অবাক হয়ে যায়। তারপরে ভালো যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, ফোনটা আমি পরে দেখছি, হাজব্যান্ড গেল কোথায়? তো উনি ওনার স্বামীর নাম ধরে ডাকছে যে কী গো, কোথায় গেলে? দেখছে কোনো সাড়া নাড়া নেই। পিছনের দিকে, যেই দিকে ওই গাছ রয়েছে, ওই আম গাছ রয়েছে, তারপরে একটা সুপুরি গাছ রয়েছে, ওই দিকটায় উনি ওনার হাজব্যান্ডের একটা গোঙানির আওয়াজ পাচ্ছে। এই গোঙানির আওয়াজটা পেয়ে উনি একদম থতমত খেয়ে যান, এবং উনি সঙ্গে সঙ্গে মানে দৌড়ে যখন গেছে, আর পিছনটা ওই যে বললাম আলো নেই, সামনের দিকের যে আলোটা ছিল সেটা জ্বালানো অবস্থাতেই ছিল, মানে ওনার হাজব্যান্ড যখন ঘর থেকে বেরিয়েছে ওই আলোটা জ্বালিয়েই বেরিয়েছে। উনি দেখছে যে টর্চটা উল্টো হয়ে মাটিতে পড়ে রয়েছে, আর ওনার হাজব্যান্ড মানে শোয়া আর বসার যে মাঝামাঝি সেরকম একটা পজিশানে
কীরকম একটা করছে আর কি, এরকম শোয়া বসার মাঝামাঝি হয়ে কীরকম একটা করছে। এবং যে মুহূর্তে মৌসুমীদি ওখানে গেছে, ওনার হাত দুটো জাপটে ধরেছে। উনি মানে মৌসুমীদি না মানে প্রচণ্ড অবাক হয়ে গেছে। মানে উনি লিখেছেন যে আমাদের এত বছরের দাম্পত্য, আমি কোনোদিন আমার হাজব্যান্ডকে এতটা ভয় পেতে দেখিনি। অনেক সিচুয়েশন দুজনে একসাথে পার করেছি। ঘুরতে গিয়ে একবার আমাদের ব্যাগ চুরি হয়ে গেছিলো, অনেক কাঠখড় পুড়িয়ে অনেক কিছু করে সেই ব্যাগ আমরা খুঁজে পেয়েছি। সেই ব্যাগের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল। তখনও আমি আমার হাজব্যান্ডকে এতটা প্যানিক করতে দেখিনি। মানে আমি দেখছি যে আমার হাজব্যান্ড রীতিমতো মানে মুখ থেকে কিছু একটা কথা বেরোচ্ছে, কিন্তু কি বলছে কিছু বোঝা যাচ্ছে না। চোখে মুখে একটা ভয়ের ছাপ। তো কোনো রকমে উনি ওনার হাজব্যান্ডকে ওখান থেকে তুলে দুজনে মিলে ঘরে আসে। ঘরে এসে ওনার হাজব্যান্ড মানে একটা কথা একটু জোরে বলতে পেরেছে, যেটা বোঝা যায়, সেটা হচ্ছে জল। তো উনি সঙ্গে সঙ্গে ওনার হাজব্যান্ডকে জল দিয়েছে। তো জলটা খাওয়ার পরে মানে মৌসুমীদি তো বুঝে গেছে কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই ঘটেছে, কারণ ওই প্রথম দিনেরই ওই খচখট আওয়াজে ওনার মনে হয়েছিল যে সামথিং ইজ রং। তো একটু ধাতস্থ যখন ওনার হাজব্যান্ড হলো, তো তখন মৌসুমীদি মানে হয় না যে কিছু কিছু মানুষ না অনেক কিছু আগে থেকেই বুঝে যায়। মানে ওনার মুখ থেকে না আর কোনো কথা আসেনি। প্রথম কথাটাই হলো যে তুমি কি খুব ভয়ঙ্কর কিছু দেখেছো, কিছু অস্বাভাবিক দেখেছো? তো তখন না ওনার স্বামী রীতিমতো চোখ দুটো বড় বড় করে ওনার দিকে তাকিয়ে বলছে যে কি বললে তুমি, তুমি কি করে জানলে? তখন বলছে না তুমি বলো। তখন বলছে যে হ্যাঁ, আমি এমন একটা জিনিস দেখেছি, মানে আমি যে জীবনের এই বয়সে এসে এরকম কিছু দেখবো সেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তখন বলছে যে কি? তখন বলছে যে দেখো আমি তোমাকে এখন বলতে পারবো, আমার হাত পা রীতিমতো এখনও কাঁপছে। সত্যিই ওনার হাজব্যান্ড তখনও কাঁপছিল ভয়ে। তো তারপরে উনি বলেন যে আমি যখন ঘুরে আমাদের যে শোয়ার ঘর, সেই ঘরের জানলার কাছে গেলাম, দেখলাম যথারীতি কেউ নেই। তো আমার মনে হলো যে বেরিয়েছি যখন, একবার বাড়িটার সামনেটা বা পিছনটা একটু দেখে নিই। হাতে টর্চ ছিল। তো উনি যখন টর্চটা দিয়ে আলো দিয়ে যখন উনি বাড়ির পিছনের দিকটা যাচ্ছে, যেটা সম্পূর্ণ রকমভাবে অন্ধকার ছিল, ওনার মনে হয় যে কেউ একজন পিছন করে দাঁড়িয়ে রয়েছে। এবার উনি তো মানে এটা দেখে বুঝেই নিয়েছিলেন যে নিশ্চয়ই এটা মানে কোনো চোর হবে বা পাড়ারই কেউ ভয় দেখানোর চেষ্টা করছে। তো উনি তখন বলে যে কে ওখানে দাঁড়িয়ে আছো, সামনে এসো। তুমি ঘরের জানলায় ঠক ঠক আওয়াজ করছিলে, কেন করছিলে? সামনে এসো, আমার সামনে এসো, অন্ধকারে থেকো না, সামনে এসো। এবং অদ্ভুত বিষয় হচ্ছে উনি দেখছেন যে ওই যে ছায়ামূর্তিটা রয়েছে, সেই ছায়ামূর্তিটা সরছেও না, নড়ছেও না, টার্নও করছে না, কোনো প্রশ্নের উত্তরও দিচ্ছে না, কিচ্ছু না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। এবার উনি আলোটা মারছে, মানে ওনার হাতে তো টর্চটা ছিল, তো উনি টর্চের আলোটা ওইদিকে যেখানে আর কি ওই ছায়ামূর্তিটা দাঁড়িয়েছিল সেদিকে দিচ্ছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে উনি যখন টর্চের আলোটা বন্ধ করছে তখন দেখতে পাচ্ছে যে ওখানে কিছু একটা দাঁড়িয়ে রয়েছে, কোনো একজন ব্যক্তি পিছন করে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু উনি যখন টর্চের আলোটা ওই সেম জায়গায় দিচ্ছে, দেখছে ওখানে কিচ্ছু নেই, জাস্ট গাছ নর্মাল, কিচ্ছু নেই, কোনো ছায়ামূর্তি নেই, কিচ্ছু নেই। আবার যখন উনি টর্চটা বন্ধ করছে, উনি দেখছে ওখানে কেউ একজন সত্যিই দাঁড়িয়ে রয়েছে। বিষয়টা ওনার কিন্তু মানে ফার্স্ট টাইম জীবনে উনি এরকম কিছু এক্সপিরিয়েন্স করেন। তো উনি তখন ভাবলেন যে আচ্ছা আমি যখন আলোটা মারছি তাহলে কি লোকটা পালিয়ে যাচ্ছে? কিন্তু মানে একটা সুইচের অন অফ, একটা সুইচটাকে উপরে তুললে টর্চটার আলো জ্বলে, নিচে করলে আলোটা বন্ধ হয়ে যায়। এবং এই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে একটা মানুষ সরে যাবে আবার আসবে, সরে যাবে আবার আসবে, এটা কি সত্যিই পসিবল? নয়। তখন উনি ভাবলেন যে ঠিক আছে, আমি আলোটা বন্ধ করে লোকটাকে পিছন থেকে জাপটে ধরি, খুব সম্ভব পুরুষ মানুষই হবে, তাকে জাপটে না ধরলে আমি হাতটা তো ধরবই। এটা কে? এবং যেভাবে পিছন করে রয়েছে তাতে বোঝা যাচ্ছে কোনো মহিলা নয়, কোনো মেয়ে মহিলা নয়, পুরুষ মানুষই হবে। তার বয়স কম বা বয়স বেশি সেটা আলাদা ব্যাপার, কিন্তু পুরুষ মানুষ সেটা উনি বুঝতে পারে। এবার উনি যে মুহূর্তে সামনে গিয়ে ওই হাতটা খপাত করে ধরতে গেছে, ওনার মনে হলো যেন ওনার হাতটা কিছু একটা প্রচণ্ড ঠান্ডা, এবং একটা হয় না যে আমরা খুব গরম জিনিস যেমন ফট করে ছুলে আমরা একটু পিছনের দিকে চলে যাই, মানে হাতে ছ্যাঁকা লাগে, তার একটা রিয়াকশান আমাদের শরীরে হয়। এবং ঠিক উল্টোভাবে খুব মানে প্রচণ্ড ঠান্ডা, একটা বরফকে যদি ফট করে বলে যে তুমি জাপটে ধরতে হবে, আমরা তো মানে পুরো কেঁপে যাব।
তো ওনার ক্ষেত্রেও সেম জিনিসটা হয়। ওই মানে ওই অত্যন্ত ঠান্ডা, মানে উনি বলছেন যে এরকম ঠান্ডা কোনো কিছু আমি আজ পর্যন্ত নিজে টাচ করিনি। এবং তখন না উনি এই প্রবল ঠান্ডা একটা কিছু মনে হলো যেন ওনার হাতে টাচ হলো এবং উনি ছিটকে গেলেন। এবং তারপরে দেখেন যে দুটো সাদা সাদা মলিন চোখ, যে চোখ দুটো কিছুটা নিচের দিকে ঝুলে গেছে এবং তার কপালের চামড়াটা কোঁচকানো একটা মুখ, যেই মুখটা কোনো মানে হয়তো কোনো মানুষেরই, কিন্তু ওরকম কোনো জীবিত মানুষের হওয়া সম্ভব নয়। মানে চোখগুলো রীতিমতো নিচের দিকে ঝুলে গেছে, চোখের মণিটা মনে হচ্ছে যেন একদম শান্ত স্থির। আর কপালটা উনি দেখেছিলেন কপালের চামড়াগুলো ভাঁজ খেয়ে খেয়ে কুঁচকে গেছে। এইটা দেখার পর ওনার আর কিছু মনে নেই এবং উনি সঙ্গে সঙ্গে ওখান মানে পড়ে যান এবং পড়ে গিয়ে উনি আর মানে কিছু করতে পারেন না, উঠতে পারছে না, চিৎকার করতে পারছে, উনি আর কিছু করতে পারছেন। এবং মনে মনে ভাবছিলেন যে আমি যদি এখন চিৎকার করতে তাহলে আমার স্ত্রী হয়তো এখানে চলে আসতো, বাট উনি চিৎকার করতেও পারছিলেন না, এতটাই ওনার ক্রিটিক্যাল কন্ডিশন ছিল। তো যে মুহূর্তে উনি ওরকমভাবে পড়ে যায় তার কিছুক্ষণের মধ্যেই মৌসুমীদি ওখানে পৌঁছেছিল। তো এইগুলো শুনে মৌসুমীদি বলে যে দেখো, আমি তোমাকে কালকেই বলেছিলাম, আজকে যখন আমি রাতের বেলা শোয়ার আগে মানে যখন আর কি শুতে ঢুকছিলেন, উনি বললেন যে আমি যখন বাথরুম থেকে বেরোচ্ছি, বিশ্বাস করো আমার মনে হলো, আমি বাথরুমের দরজাটা যখন খুললাম মনে হলো যেন আমি দুটো ওরকমই চোখ, যে চোখটার কথা তুমি বললে যে চোখের পোর্শনটা নিচের দিকে ঝুলে গেছে, নিচের পোর্শনটা আমি এক ঝলকের জন্য মানে একটা ন্যানো সেকেন্ডের জন্য আমি মনে হলো দেখলাম। এবার তুমি আমাকে আগের দিন বললে যে না, এটা আমার মনের ভুল, আমি বেশি ভাবছি, তাই জন্য আমি আর এই কথাটা তোমার সাথে রাতে শোয়ার আগে শেয়ার করিনি। কিন্তু এবার তুমি যখন বললে আমি কিন্তু পুরো বিষয়টা বিশ্বাস করছি। এবার ওনারা মোটামুটি ভেবেছিল যে যিনি আর কি কাজ করে তিনি হয়তো কোনোভাবে, তিনি বা তার বাড়ির লোক কোনোভাবে হয়তো ওনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। এবার যাই হোক, ওনারা এভাবে 4-5 দিন কাটালেন। 4-5 দিনই ওনাদের সাথে কোনো না কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে। কখনো বাথরুমের দরজা বন্ধ হয়ে গেছে, কখনো যেটা হয়েছে যে ভাত রাখা ছিল রান্নাঘরে, দুপুরবেলা ওনারা শুয়েছে, দরজা জানলা সব বন্ধ। সন্ধেবেলা যখন রান্নাঘরে ঢুকেছে চা করার জন্য, মৌসুমীদি দেখে যে ভাতটাকে, মানে ভাবুন কোনো যদি কুকুর বিড়াল ঢোকে সে কী করবে, ভাতটাকে খাওয়ার চেষ্টা করবে, সেটাকে থাবা মেরে হাতড়ে নিচে ফেলে দেবে, তাই তো? সেখানে ভাতটা ছড়িয়ে ছিটিয়ে থাকবে, স্ক্যাটার্ড হয়ে থাকবে। সেটা কিন্তু হয়নি। উল্টে উনি দেখেন যে হাঁড়িতে উনি ভাত করেছে, যে ভাতটুকু ছিল সেই ভাতটা কাচিয়ে কেউ কী করেছে, ওই রান্নাঘরের যে শেলফ ছিল সেই শেলফের উপরে সুন্দর করে, রীতিমতো সুন্দর করে সাজিয়ে গেছে, মনে হবে যেন কোনো মানুষ কাজটা করেছে। কিন্তু দুপুরের পরে কেউ বাড়িতে আসেনি ওই সময় অবধি, ফলে কে কাজটা করবে? আর কোনো চোর যদি ঢোকে সে চুরি করার উদ্দেশ্যে ঢুকবে, সে নিশ্চয়ই এরকম করে হাঁড়ি থেকে ভাত সাজিয়ে ঢুকবে না। তো যাই হোক, ওনাদের তো মানে রাতের ঘুম উড়ে গেছে, বাড়িতে পরিবার পরিজন কাউকে ওনারা কথাটা শেয়ার করতে পারছে না। তো তখন মৌসুমীদের মনে হলো যে ওনাদের বাড়িতে যিনি কাজ করতে আসে তাকে একবার জিজ্ঞেস করবে, যে সে মাঝে মধ্যেই জিজ্ঞেস করছে যে ঠিকমতো ঘুম হচ্ছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, এটা কি শুধুমাত্র মানে জাস্ট খোঁজ খবর নেওয়ার জন্য, নাকি এর পিছনে অন্য কোনো ব্যাপার আছে। তো উনি ভদ্রমহিলাকে জিজ্ঞেস করে যে আচ্ছা, এই বাড়িটা তো সব কিছুই খুব ভালো, এই বাড়িটা আগে যারা থাকতো তাদেরকে তুমি দেখেছিলে? তখন বলছে হ্যাঁ, নতুন মালিক তো 9-10 বছর আগে কিনেছিল, তারপরেই তার মানে যে ভদ্রলোকের জামাইবাবু আর কি জমিটা বেচেছিল, তো তার বাবা আবার এটা কিনেছিলেন। তো তার আগে এই বাড়িতে একটা ফ্যামিলি বাস করত। তো উনি বলেন যে একটা ঘটনা এই বাড়ির আছে, তো সেটা মানে একটু অন্য রকমের ঘটনা। তো সঙ্গে সঙ্গে আর কি মৌসুমীদি এবং ওনার হাজব্যান্ডের তো ভীষণ ইন্টারেস্ট হয়, তো বলছে কী ঘটনা। তো তখন ওই মহিলা বলছে যে এই বাড়িটা আর কি যাদের ছিল তারা একটা ফ্যামিলি ছিল, তো ফ্যামিলিতে মা, বাবা আর ছেলে। মানে উনি, এই মহিলার অনেকটাই বয়স, তো ইনি এই ঘটনাগুলোর শুরুটা ওনার শাশুড়ির মুখে শুনেছিলেন আর কিছুটা উনি নিজে দেখেছেন। তো বলছে কী ব্যাপার, তখনও কিন্তু মৌসুমীদি বা ওনার হাজব্যান্ড পুরো বিষয়টা বলেনি যে ওনাদের সাথে কী কী ঘটছে। তো মহিলা বলছে যে ছেলেটা খুব ভালো ছিল,
কিন্তু ছেলের মা একদম মানে খুবই খারাপ একজন মহিলা ছিলেন। মানে প্রচণ্ড দজ্জাল, মানে মানুষের সাথে ঝগড়া করা, মিথ্যে কথা বলা, অশান্তি করা, এইগুলোই ওই মহিলা করে বেড়াতেন। তো হঠাৎ করে ওদের আর কি আর্থিক অবস্থা একটু খারাপ হয়ে যায়। এবার আর্থিক অবস্থা যখন একটু খারাপ হয় তখন ওরা ভাবলো যে তাহলে ছেলের বিয়ে দিই। তো ওরা ছেলের বিয়ে দেওয়ার ট্রাই করতে লাগলো। এবার আগেকার দিনে যেটা হতো, মানে এটা তো মানে ধরুন ঘটনাটা 40 বছর আগেকার ঘটনা হবে। তো সেই সময় বিয়ের ক্ষেত্রে কিন্তু মানে এই পণ প্রথা ব্যাপারটা খুব বেশি করেই ছিল। তো উনি ভাবলেন, ওরা তখন ভাবলো যে ঠিক আছে, একটা মেয়ের সন্ধান পেল। আচ্ছা, এখানে বলে রাখি, যেটা মৌসুমীদি মেনশন করেছেন, যে মানে যে ছেলেটির কথা আর কি ওনার ওই সেই কাজের মাসি বলেছিলেন, তো সেই ছেলেটি দেখতে খুব সুন্দর ছিল, মানে একদম সুদর্শন পুরুষ বলতে যেরকম বোঝায়। তো ওনারা মেনলি দেখছিল, মানে ওই ছেলেটির মা মেনলি দেখছিল যে মানে বিয়ে দিয়ে যেভাবেই হোক কিছু মানে ভালো রকমের পণ আনতে হবে, টাকা পয়সা আনতে হবে। তো ওরা খুঁজে খুঁজে এরকম একটি মেয়ে পেল, যেই মেয়েটির বাবা বেশ অনেক টাকা পয়সা, মানে তারা খুব বড়লোক সেটা নয়, কিন্তু তার মেয়ের গায়ের রং ভীষণ রকমভাবে চাপা। আর একটা সময় সমাজে ছিল যেখানে সৌন্দর্যের মাপকাঠি ছিল শুধুমাত্র গায়ের রং। তো এরা বলে, যেহেতু এদের ছেলেকে দেখতে খুব সুন্দর, তো ওরা বলে যে আমরা আপনার মেয়েকে ছেলের বউ করতে চাই, কিন্তু আমাদের একটু দাবি দেওয়া আছে, আপনারা যদি দাবি দেওয়াটা মিটিয়ে দেন তাহলে আমরা সসম্মানে ভালোবেসে আপনাদের মেয়েকে আমাদের ছেলের বউ করে নিয়ে যাব। এবার মানে ছেলেটিকে দেখতে অত্যন্ত সুন্দর, খুব ফর্সা, সুদর্শন চেহারা। তো তারা বলে যে তাহলে কি আপনাদের দাবি দেওয়া আছে। তো তারা একটা বেশ ভালো মোটা অঙ্কের টাকার কথা বলে আর গয়নাগাঠি বলে। এবার মেয়ের বাড়ির লোক ভাবে যে তাদের মেয়ের বয়স হচ্ছে, তারপরে মেয়েটির গায়ের রং ভীষণ চাপা, মুখশ্রীও খুব যে সুন্দর তা নয়। তারা তখন একটা লোভে পড়ে যায়। তারা ভাবে যে ঠিক আছে, আমরা যদি ধার দেনা করে জমি জমা সব বেচে কিনেও যদি মেয়েটার বিয়েটা দিতে পারি, তাহলে এত সুন্দর একটা জামাই পাবো, একটা ভালো ঘরে মেয়ে বিয়ে হয়ে যাবে। তো সেই কথা চিন্তা করেই ওরা অনেক কষ্ট করে নগদ টাকা গয়না দিয়ে বিয়ে দেয়। এবার বিয়ে দিয়ে টাকা পয়সা তো দিয়ে সব কিছু বিয়ে তো দিয়ে দিল। এবার বিয়ে দেওয়ার পরে ওই মেয়েটির সাথে প্রথম কয়েক মাস খুব ভালো ব্যবহার করে বর, তারপরে শ্বশুর শাশুড়ি ভালোই ব্যবহার করে। কিন্তু কিছুদিন পর থেকেই মেয়েটিকে তার গায়ের রঙের জন্য, তার স্বভাব, মানে মেয়েটি অতটা কাজকর্ম পারতো না, তো সব কিছু মিলিয়ে ওর শাশুড়ি খুব খারাপ খারাপ কথা বলতে থাকে। ততক্ষণে তো সব টাকা পয়সা নেওয়া হয়ে গেছে। এবার ওনার যে স্বামী ছিল, সেই স্বামী যে খুব খারাপ ছিল তা নয়, তিনি কিন্তু তার স্ত্রীকে সম্মান করতেন, কখনো কখনো মায়ের বিরুদ্ধে কথাও বলতেন। কিন্তু ওনার মা এতটাই ডেঞ্জারাস ছিল, এতটাই মানে উনি সংসারকে নিজের ক্ষমতার বশে রেখেছিলেন যে তার ছেলে ইচ্ছে থাকলেও মায়ের মুখের উপরে বিশেষ কথা বলতে পারত না। তো এর কিছুদিন পরে ওই মহিলা একটি ছেলে হয়, বাচ্চা হয়। বাচ্চাটা হচ্ছে একটা ছেলে বাচ্চা হয়। এবার বাচ্চাটার সব কিছু ঠিকঠাক থাকলেও বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হয়, বোঝা যায় যে বাচ্চাটা মানে যে বয়সে বাচ্চারা কথা বলতে পারে ও কোনো কথা বলতো না। আর বাচ্চাটা যখন হাঁটতো, ওর পাটা না মানে ঠিকঠাক মতো আর 5টা বাচ্চার মতো সোজা করে পড়তো, একটু ব্যাকা করে পড়তো। এবার এই জিনিসটা যখন আস্তে আস্তে সবাই বুঝতে পারে, তো মেয়েটির শাশুড়ি মেয়েটিকে কথা শোনাতে থাকে, খারাপ খারাপ কথা, যে তোমাকে এরকম এত বাজে দেখতে, তুমি জন্মও দিয়েছো একটা এরকম বাচ্চা, আর দেখো ঠিকমতো কথা বলতে পারে না, অমুকের বাচ্চায় কথা বলছে, হেঁটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, ও কিছু পারছে না, এরকম করে নানান কথাবার্তা বলতে থাকে। এবং এই কথাবার্তা শোনানোটা আস্তে আস্তে মানে শারীরিক নির্যাতনের পর্যায়ে চলে যায়। মানে শাশুড়ি প্রচুর মারধর করতো এবং মানে ভুলভাল কথা ছেলেকে বলে ছেলেকে রাগিয়ে দিত এবং ছেলেকে দিয়েও মারধর করাতো। মানে ছেলে যদি মারতে না চাইতো, মা হাতে এগিয়ে দিত লাঠি, যে নিয়ে এই লাঠিটা দিয়ে মার বুককে, এরকম টাইপের, মানে ভীষণ খারাপ। এবং গ্রামের প্রায় সকলেই জানতো এই ফ্যামিলিটা ভীষণ খারাপ এবং বউয়ের সাথে এরকম অত্যাচার করে। এবার বউটা তার বাপের বাড়িতে বিষয়টা জানায়, কিন্তু ততক্ষণে বাপের বাড়ির অবস্থা খুব খারাপ। মানে তারা এত ধার দেনা করে বিয়ে দিয়েছে, তারা এবার এত খরচা করে বিয়ে দেওয়ার পরে মেয়েকে যে তাদের নিজেদের কাছে রাখবে সেই ক্ষমতাটুকু পর্যন্ত তাদের ছিল না।
এবং তারা বলে দেয় যে তোমাকে এত কষ্ট করে বিয়ে দেওয়া হয়েছে, যেভাবেই হোক তোমাকে মানিয়ে গুছিয়ে এখানেই থাকতে হবে, আমাদের কিছু করার নেই। তো আস্তে আস্তে মেয়েটা ওখানেই মুখ বুজে সব অত্যাচার সহ্য করতে থাকে। এদিকে যেটা হলো, ওই মহিলা সে বলে যে তুমি তো একটা ঠিকঠাক সন্তান জন্ম দিতে পারলে না, আমি আবার ছেলের বিয়ে দেবো, এবং তুমি যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ভালো, নাহলে তোমাকে কিন্তু আমি খাটিয়েই একদম একশের করে দেবো। আর ছেলেটা যে ছিল, সেই ছেলেটাকে কিন্তু কেউ ভালোবাসতো না, মানে মাটাই যা ভালোবাসতো, যা খাওয়াতো দাওয়াতো। ছেলেটির মানে বাবাও যে খুব ভালোবাসতো তা নয়, তবে বাবা চিন্তা করতো মানে ছেলেটি খাওয়া দাওয়াটা ঠিক মতো করছে কিনা, সেই বিষয়টা একটু হলেও খেয়াল রাখার চেষ্টা করতো। কিন্তু সে তার মায়ের পুরো একদম পাপেট ছিল, মা যা বলবে তাই। তা যাই হোক, একটা স্ত্রী থাকাকালীনই আবার একটা বিয়ে দিল। এবার এই যে বউ এলো, সেই বউ ছিল প্রচণ্ড আর কি ঝগড়ুটে। সে তো তার সতীনকে কোনোভাবেই সহ্য করতে পারতো না। আর এদিকে বাচ্চাটা না সব চোখের সামনে নিজের মায়ের এই অপমান, এই কষ্ট সব বাচ্চাটা ছোট থেকে দেখে বড় হয়েছে। এবার বড় হওয়ার পরে বাচ্চাটা কিন্তু আস্তে আস্তে কথা বলা শেখে। মানে কিছু কিছু বাচ্চা যেমন স্পিচ ডিলে হয়, তো ওরও সেরকমই হয়তো ডিলে হয়েছিল, কিন্তু কথাটা মাঝে মধ্যে একটু আটকে আটকে যেত। তো এই বাচ্চাটা একদিন হঠাৎ করেই, মানে ওকে তো ঠিকমতো খেতে দিত না, এই সৎমা খুবই অত্যাচার করতো, ঠাকুমাও পছন্দ করতো না। তো একদিন বাচ্চাটা বলে নাকি যে আমার মায়ের সাথে তোমরা এত খারাপ করলে, আমার মায়ের কিন্তু কিচ্ছু হবে না, আমার মা ঠিক বেঁচে থাকবে, তোমরাই দেখবে সবাই মরে যাবে, একদম এই কথা বলে। এবং ওই যে বউ ছিল, সেই বউ নিজের বোন, নিজের ভাই এদেরকে পর্যন্ত ওই বাড়িতে এনে রাখতো, আর ওর মা আর এই ছেলেকে মানে গোয়াল ঘরে রাখতো, এতটাই খারাপ অবস্থা। তো এই কথা যেদিন ছেলেটা বলে, সে তো বাড়ির লোক খুব রেগে গেছে, ছেলেটাকে প্রচণ্ড মারধর করে, এবং শুধু ছেলেটাকে মারধর করে তা নয়, ওর মাকেও মারধর করে। এরপরে হঠাৎ করেই একদিন মা ছেলে গ্রাম থেকে উধাও হয়ে গেল। এবার সবাই ভাবলো যে মারধর খেয়ে ওরা হয়তো বাড়ি ছেড়ে চলে গেছে, কোথাও চলে গেছে। এরা তো ভাবলো বেশ ভালো, চলে গেছে, এবার নিশ্চিন্ত, ও যাচ্ছিল না, এটাই ওদের কাছে বড় সমস্যার বিষয় ছিল, ভাবলো যে থাক। তো ছেলেটার পায়ে হাঁটতে চলতে একটু সমস্যা ছিল, দ্যাটস ইট। এর কিছুদিন পর থেকেই হঠাৎ করে বাড়ির মধ্যে ওই ছেলেটাকে দেখতে পেত। মানে ছেলেটার আসার কথা নয়, মধ্যরাত, দরজা জানলা সব বন্ধ, হঠাৎ করেই ওই যে দ্বিতীয় পক্ষের যে স্ত্রী, সে দেখতো ছেলেটা খাটের উপরে বসে আছে বা মাটিতে বসে আছে। এবং এই নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আস্তে আস্তে অশান্তি হওয়া শুরু হয়, এবং তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। ইন দ্য মিন টাইম হঠাৎ করে কোনোখানে কিচ্ছু নেই, ওই ছেলেটার মা, মানে যিনি শাশুড়ি ছিল, সে রান্নাঘরে রান্না করছিল, সে হঠাৎ করে চিৎকার করতে করতে মারা যায়। মানে সে যখন চিৎকার করতে করতে মারা যায়, তার চিৎকার যে শুনেছিল, দেখে মনে হবে যেন সে কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়েছে এবং তাকে কেউ মানে বেধড়ক প্রহার করেছে, এরকম টাইপের, মানে জাস্ট দাপিয়ে মারা যায়। এরপরে এই ঘটনার কিছুদিন পরে ওই যে দ্বিতীয় পক্ষের যে স্ত্রী ছিল, সেও কিন্তু ঠিক একইভাবে রান্না করতে করতে ওই একই জায়গায় মারা যায়। এবং এই সমস্ত কিছুর প্রভাব কিন্তু ওই লোকটার উপরে পড়ে, মানে যে স্বামী তার উপরে পড়ে, সে কিন্তু মানসিক ভারসাম্যহীন হয়ে যায়, এবং মানসিক ভারসাম্যহীন হয়ে সে বিভিন্ন জায়গায় ঘরে ঘরে পথে পথে ঘুরে বেড়াতো। এবং এই সব কিছুর পরে শুধুমাত্র একজনই ঠিকঠাকভাবে বেঁচেছিল, সেটা হচ্ছে শ্বশুরমশাই যিনি ছিলেন তিনি তখন বিভাগী হয়ে যান, তিনি তখন এই বাড়িটা যৎসামান্য টাকায় বেচে দেয়। এবার যাকে বেচেছিল, মানে সে যার থেকে আর কেনারা কিনেছে, তিনি সম্পত্তি হিসেবে এই বাড়িটা পেয়েছিল, কিন্তু সে কোনোদিনও থাকেনি, ফলে তার সাথে এই ঘটনাগুলো ঘটেনি, তাই সে কিছু জানতও না। তো ওই মহিলা বলে যে আপনারা যখন এই বাড়িটা কিনবেন শুনলাম, বা যেদিন এলেন, আমার সেদিনই মনে হয়েছিল যে এই বাড়িতে এরকম ঘটনা ঘটেছে, তো আপনাদের কি এখানে থাকাটা ঠিক হবে? কিন্তু আপনারা শহুরে মানুষ, পয়সা দিয়ে কিনেছেন, আমি ছোটো মুখে তো আর বড় কথা বলতে পারি না, তো আপনাকে একটা জিনিস দেবো, যদি রাখেন আমার মনে হয় আপনাদের আর কোনো সমস্যা হবে না। তখন বলছে কি? তখন বলছে আমাদের গ্রামের একজন আছেন, তো অমুক মন্দিরে বসে, তো আপনি একবার তার কাছে গিয়ে কথাটা বলবেন, আমার মনে হয় তিনি আপনাকে একটা কলস দেবে, তো সেই কলসটা এনে যদি আপনি ঘরে রাখেন, আপনাদের আর কোনো অসুবিধা হবে না। তো সত্যি সত্যি মৌসুমী এবং ওনার হাজব্যান্ড ওনার কাছে যায়, যার কথা বলেছিল সেই মন্দিরের সেই ব্যক্তির কাছে। সে সত্যি একটা ছোট তামার কলস দেয়, এবং সেটা বলেছিল যে বাড়ির ঈশান কোণে অন্তত 5 ফুট নিচে বসাতে।
তো সেটাই বসানো হয় এবং তারপর থেকে সত্যি আর কোনো দিন কোনো অসুবিধে হয়নি। তো মৌসুমিদিরা এই 2019-এ 19-20 থেকেই বাড়িটা কিছু ব্যক্তিগত কারণে, যেহেতু ওনাদেরও অনেকটা বয়স হয়ে যাচ্ছে আর ওখানে থাকতে একটু অসুবিধে হয়, কারণ ওনার এবং ওনার হাজব্যান্ডের যা ডাক্তার ফাক্তার টুকটাক দেখানো থাকে সেটা কলকাতাতেই দেখানো হয়। তো ওনারা ওই বাড়িটা বেচার চেষ্টা করে এবং আলটিমেটলি 2023-এ ওনারা বাড়িটা বেচে দেন। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।